হ্যাঁ, প্রথমবার যদি মনে হয় যে তোমার কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে, হ্যাঁ, পরের বার তুমি আরেকবার করে নেবে সেই ক্লাসগুলো। হ্যাঁ, বা ভিডিওটা যদি থাকে ভিডিওটা দুবার তিনবার করে দেখে নিলে, করে কোনো সাবজেক্টেরই কোনো ঘাটতি রাখা চলবে না। তুমি মানে ঘাটতি নেই তার প্রুফটা কি? ঘাটতি নেই তার প্রুফটা হচ্ছে যে যখন দেখবে অন্যান্য মাস্টারমশাইরা পড়াচ্ছে, বা কোনো একটা তুমি অন্য বড় বড় লোকেদের এমআইটি বা ইএল এর বিভিন্ন লেকচার সিরিজগুলো শুনছো, তারা যে টাইপের কথাবার্তা বলে তুমি সেগুলোকে বুঝতে পারবে। সেটা এক নম্বর বোঝা। আর দু নম্বর হচ্ছে তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, দেখবে তুমি কোশ্চেনটা ঠিক ধরতে পারছো আর কি। হুম, হয়তো ঠিক আছে দু একটা ইনফরমেটিভ কোশ্চেন থাকতে পারে যেগুলো হয়তো সেই মুহূর্তে করতে পারলে না, কিন্তু কম্পিটিটিভ কোশ্চেনগুলো তুমি পরিষ্কারভাবে ধরতে পারছো আর কি। সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তারপরে ধরো এরকম হবে তোমার ওই ভালো বইয়ে যে এক্সারসাইজ থাকে না, যেখানে নিউমেরিক্যাল প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমের ম্যাক্সিমামটা তুমি সলভ করতে পারছো, সেইগুলো যদি হয় তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ ইউ আর ইন এ রাইট ট্র্যাক, তুমি সাবজেক্টটা ঠিক ঠিক করে শিখছো। ঠিক আছে, শুধু কিছু ওই করে দেওয়া প্রবলেম সলভ করে সেটাকে সাবজেক্ট শেখা বলে না। এইটা নিজেকেই নিজেকে জাজ করতে হবে। দেখো আজকে আমি বারবার বলছি যে তোমাকে একজন মাস্টারমশাই ভালো বললো কি মন্দ বললো তাতে খুব একটা কিছু এসে গেছে না, জানো তো, মানে কেননা যে মাস্টারমশাই তোমাকে ভালো মন্দ বলছে তারই তো সমস্যা আছে। হ্যাঁ, তাই না? যে তোমাকে আমি আমি ধরো ভালো বললাম, আরে আমিই তো কচুপাড়া কিছুই জানি না, তো আমি তোমাকে ভালো বললে কি এসে গেল? মানে অবভিয়াসলি যে মাস্টারমশাই প্রচন্ড বুদ্ধিমান, সে অনেক কিছু জানে, তাকে তুমি কোনোভাবেই মানে কি বলবো, তাকে খুশি করতে পারবে না। আর যে মাস্টারমশাই কিছুই জানে না, হুম, কিন্তু মানুষটা খুব ভালো, সে এমনিতেই খুশি হয়ে গেল। ওই জন্য স্যারেদের খুশি হওয়া খুশি না হওয়া, পরীক্ষা নম্বর পাওয়া না পাওয়া, এর উপরে কিন্তু সাবজেক্ট শিখছো কি শিখছো না নির্ভর করে না। সাবজেক্ট শিখছো কি শিখছো না, যেগুলো আমি বললাম সেই জিনিসগুলো তুমি মাথায় রাখবে, তাহলেই হবে। হুম, সেই ক্রাইটেরিয়া কি ফুলফিল হচ্ছে? যাদবপুরে কে পড়াচ্ছে তার মানে আমি? ওই তো এম স্যার তো পড়াচ্ছে। অম্বিকা স্যারের কথাবার্তা সব বুঝতে পারছো তো? স্যার তো খুব সহজ করে পড়ায়, মানে খুব লুসিড করে পড়ায়। হুম, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হুম হুম। স্যার একটু উপরে উপরে জিনিসপত্রগুলোই বলে, হ্যাঁ, ভেতরে ঢুকে বলে না। হুম, স্যার ওই রক্ষিত কাপুর এইগুলোর মধ্যে থেকে যেটা থাকে সেইটুকুই বলে আর কি। হ্যাঁ, কিন্তু যতটুকু বলে পরিষ্কার বুঝতে পারা যায়, সেটা অসুবিধা কিছু নয়। সেটা বুঝতে পারছো মানে যথেষ্ট। হুম, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। তাহলে আগের দিন পড়ায় কারো কিছু ডাউটস আছে কিনা বলে নাও প্রথমে। স্যারকে বলবে আমার কথা, স্যার আমারও স্যার, বুঝেছো? মানে এম স্যার হচ্ছে আমরা যখন বেলুড়ে পড়ি তখন স্যার বেলুড়ের টিচার ছিলেন। এবারে স্যারকে আমার কথা বলবে, কোনো অসুবিধা তোমার কিছু নেই। হ্যাঁ, তুমি আমার কাছে পড়ো বলে স্যার খারাপ কিছু মনে করবে না। হ্যাঁ, বলবে এমনি চিনি সেরকম বলবে, পড়ি বলবে কেন? হ্যাঁ, এই বলবে যে ইউটিউবের লেকচারগুলো দেখেছে টেকেছে এইসব বলে কাটিয়ে দেবে আর কি। হ্যাঁ, কিন্তু এমনি আমাকে খুবই পছন্দ করে, বলবে আমার কথা। বলো আগের দিনে কিছু ডাউটস আছে কিনা বলে নাও প্রথমে। আগের দিন ক্লাসে, মানে আগে চারটে ক্লাসেরই যদি সেখান থেকে কোনো ডাউটস থাকে তো বলে নাও। স্যার, যে ডেল্টা ডেল্টা এস নট ইকুয়াল টু কিউ ইরিভার্সিবল বাই টি হচ্ছে, ওই যে একটু বললেন না? হ্যাঁ ওই যে একটা করেছিল না, এ থেকে বিতে যাচ্ছে, একটা হ্যাঁ। রিভার্সিবল প্রসেস একটা ইরিভার্সিবল প্রসেস। হুম। তো ওখান থেকে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ রিভার্সিবল বাই টি, আর একটা হ্যাঁ ডেল্টা ইজ নট ইকুয়াল টু হ্যাঁ কিউ রিভার্সিবল হ্যাঁ বাই টি। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা হচ্ছে ধর আমি ডাউটস, তাহলে তাই তো? ডাউট ক্লিয়ারিং রাখো। আসলে তুমি যেটা মানুষ ভুল করে ফেলে যে বাই ডেফিনেশন কোনো একটা পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটা সেটা হচ্ছে রিভার্সেবল প্রসেসের হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার, এইটাকে মাথায় রাখতে হবে। এটা বাট নট ডেল্টা এস ইকুয়াল টু
কিউ বাই টি, এইটা কিন্তু নয়। মানে বাই ডেফিনেশন ডেল্টা এস হচ্ছে রিভার্সেবল প্রসেস হিট চেঞ্জ বাই টেম্পারেচার, কখনো শুধু কিউ বাই টি সেটা ডেল্টা এস নয়। ঠিক আছে, সেজন্য আমি বলেছি যে এটা ডেল্টা এস হচ্ছে কিউ রিভার্সেবল বাই টি, কিন্তু যদি তোমার প্রসেসটা ইরিভার্সেবল হয় তখন তো ইরিভার্সেবল প্রসেসে হিট চেঞ্জ বাই টেম্পারেচার তাকে তুমি ডেল্টা এস বলতে পারবে না। সে ইম্পর্টেন্ট। মানে ডেফিনেশনটা খুব কেয়ারফুল থাকবে যে ডেল্টা এস ইকুয়াল টু কিউ রিভার্সেবল বাই টি, এইটা। এবারে যদি ধরো এরকম হয় যে ফর অ্যান ইরিভার্সেবল প্রসেস, irreversible process we cannot write delta s equal to এই ইরিভার্সেবল বাই টি, এটা লিখতে পারবো না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ডেল্টা এসটা তোমার নট ইকুয়াল টু কিউ ইরিভার্সেবল বাই টি। হ্যাঁ, তাহলে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এসটাকে রিভার্সেবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার তুমি লিখতে পারবে, কিন্তু ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ইরিভার্সেবল প্রসেস হিট চেঞ্জ বাই টেম্পারেচার তুমি এন্ট্রপিটাকে বলতে পারবে না। এবারে বলেছিলাম যে যদি তোমার ধরো একটা ইনিশিয়াল স্টেট আছে, স্টেট এ, সেখান থেকে একটা ফাইনাল স্টেটে গেলে ধরো স্টেট বি, এবারে এইখান থেকে এই যাওয়াটা তুমি রিভার্সিবিলিও যেতে পারো, অথবা এইখান থেকে এই যাওয়াটা তুমি ইরিভার্সিবলি যেতে পারো। ধরো রিভার্সিবল পাথে গেলে তার হিটের চেঞ্জটা হচ্ছে কিউ রিভার্সেবল, ইরিভার্সিবল পাথে চেঞ্জে গেলে তার চেঞ্জটা হচ্ছে কিউ ইরিভার্সেবল। সেখানে এই ডেল্টা এসটাকে তোমাকে কিন্তু এই জাস্ট ইরিভার্সেবল পাথে গেলে কিউ ইরিভার্সেবল কি দিয়ে তুমি এটাকে লিখতে পারবে না। তার বদলে কি করতে হবে, উই হ্যাভ টু construct an equivalent construct an equivalent reversible path, then calculate q reversible, then ডেল্টা এসটাকে তুমি লেখো কিউ রিভার্সেবল বাই টি দিয়ে। মানে পাথটা যদিও ইরিভার্সেবল, তার ইরিভার্সেবল পাথে হিট চেঞ্জ বাই টেম্পারেচার, হ্যাঁ এইটা আর কি। মানে এটা ধর ইরিভার্সেবল প্রসেস ইকুয়াল, যেটা এটা প্রসেসটা ইরিভার্সেবল হয়তো, সেই প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জ দা কিউ ইরিভার্সেবল বাই টি তুমি লিখতে পারবে না। ইভেন ইরিভার্সেবল পাথেও তোমার যে ইরিভার্সেবল পাথেও যে এন্ট্রপিক চেঞ্জটা, সেটাকে তোমাকে যেটা করতে হবে যে এই এ থেকে বি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটাকে ফিক্স রেখে এর একটা ইকুইভ্যালেন্ট রিভার্সেবল পাথ তোমাকে কনসিডার করতে হবে। সেই রিভার্সেবল পাথের হিট চেঞ্জটা তোমাকে মাপতে হবে, মেপে তাকে টেম্পারেচার দিয়ে ভাগ করে তোমার ইরিভার্সেবল পাথেও তোমাকে এন্ট্রপিক চেঞ্জটাকে ভাবতে হবে। মানে বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এসটা বিং এ স্টেট প্রপার্টি যে এন্ট্রপিক চেঞ্জটা সেটা সবসময়ই হচ্ছে ফাইনাল স্টেটের এন্ট্রপি মাইনাস ইনিশিয়াল স্টেটের এন্ট্রপি, সেটা সবসময়ই হচ্ছে কিউ রিভার্সেবল বাই তোমার টি হবে এটা। কিন্তু যদি তোমার হিটটাকে, হিট তো পাথ প্রপার্টি, হ্যাঁ হিটটা পাথ প্রপার্টি, সেখানে কিউ ইরিভার্সেবল কিউ রিভার্সেবল তো সমান নয়। মানে হিট যেটা, হিট বিং এ পাথ প্রপার্টি, ইরিভার্সেবল পথে হিটের চেঞ্জটা রিভার্সেবল পথে হিটের চেঞ্জের সঙ্গে সমান নয়। তার মানে পরিষ্কার কিউ ইরিভার্সেবল বাই টিটা কোনোভাবেই কিউ রিভার্সেবল বাই টি এর সঙ্গে সমান নয়, বা কিউ রিভার্সেবল বাই টি কিন্তু ডেল্টা এসটা কোনো রকম ভাবে কিউ ইরিভার্সেবল বাই টি এর সাথে সমান নয়। বুঝতে পেরেছো এখন পরিষ্কার ব্যাপারটা? আর কিছু? আর কিছু অসুবিধা আছে? তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, দেখো
মানে এন্ট্রপি চেঞ্জ রাদার ইন ভ্যারিয়াস প্রসেস, এন্ট্রপি চেঞ্জ ইন ভ্যারিয়াস প্রসেসেস, এইটাকে নিয়ে আজকে আমি আলোচনাটাকে করতে চাইছি। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমি বলি, মানে একদম শুরুতে যে জিনিসটা নিয়ে আমি স্টার্ট করব সেটা হচ্ছে এই যে, দেখো তুমি জানো এন্ট্রপি একটা স্টেট প্রপার্টি। তোমার ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট জানলে তুমি এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, সেখানে আমি ওই এর আগে যা যে হিট চেঞ্জ বাই টেম্পারেচার বা রিভার্সেবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার ইত্যাদি ফর্মে যদি আমি এন্ট্রপিটাকে বের করতে চাই, তা তোমাকে হিট চেঞ্জটাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। মানে হিট চেঞ্জ মানে ইরিভার্সেবল পাশে প্রসেসের ক্ষেত্রে তো হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তুমি তো আর এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করতে পারবে না। তার একটা ইকুইভ্যালেন্ট রিভার্সেবল পাথ কনসিডার করতে হবে, তার হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তোমাকে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে হবে, যেগুলো বেশ ঝামেলার ব্যাপার। হয় না, আমি যদি এন্ট্রপি চেঞ্জটাকে একটা তোমার ইনিশিয়াল স্টেট প্যারামিটার এবং ফাইনাল স্টেট প্যারামিটারের ফর্মে লিখতে পারি, তাহলে দেখবে তোমার ওই কোন পাথে গেল তার উপরে আর টোটাল জিনিসটা নির্ভর করবে না। মানে তোমার এন্ট্রপি যে একটা স্টেট প্রপার্টি, সেটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করবে। সেটা এন্ট্রপি চেঞ্জটা কোনো একটা গিভেন প্রসেসের জন্য যদি আমি ইনিশিয়াল স্টেটের যে প্যারামিটারগুলো এবং ফাইনাল স্টেটের যে প্যারামিটারগুলো তার ফর্মে যদি আমি লিখে ফেলতে পারি, তাহলে ওই ট্রান্সফরমেশনটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে কিভাবে গেল সেইটা নিয়ে আমাকে আর ইন্টারেস্টেড থাকতে হবে না। কারণ আমরা সেই কাজটা কি করবো আর কি, যে মানে মানে এন্ট্রপি চেঞ্জ অফ অ্যান আইডিয়াল গ্যাস, সেইটা প্রথমে দেখি। তা প্রথমে যেটা আমি করবো এজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, আমি এইটা প্রথমে দেখছি। মানে এন্ট্রপি চেঞ্জ অফ অ্যান আইডিয়াল গ্যাস ফাংশন অফ টেম্পারেচার ভলিউম করবো, তারপর সেটা টেম্পারেচার প্রেসারে যাবো অ্যান্ড সো অন। ঠিক আছে, টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে আমি এন্ট্রপি চেঞ্জটাকে দেখাতে তোমার চাইছি। ঠিক আছে, দেখো দেখো তোমার তুমি মানে এটাকে মানে কি বলবো, ন্যাচারালি এন্ট্রপিটাকে কেউ টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবেও লিখতে পারে, টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসেবেও লিখতে পারে। ঠিক আছে, আমরা প্রথমে টেম্পারেচার আর ভলিউমের ফাংশন হিসেবে দিয়ে স্টার্ট করছি। তাহলে শুরুটা করি এইরকম ভাবে, যে ফ্রম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স du equal to d cut q plus d cut w। আচ্ছা, ফর রিভার্সেবল প্রসেস when ফর রিভার্সেবল প্রসেস এটা লিখে দিই, du equal to d cut q রিভার্সেবল প্লাস d cut w রিভার্সেবল, এটা। আচ্ছা, if only pv type work is involved, তুমি du সমান লিখে ফেলতে পারলে tds মাইনাস pdv এইরকম ভাবে। কারণটা হচ্ছে বাই ডেফিনেশন ds টা হচ্ছে তোমার dq রিভার্সেবল বাই t বলে, তুমি এই এই ডিকাট কিউ রিভার্সেবলের জায়গায় টিডিএস বসালে, আর ডিকাট যেটা ডিকাট ডবল রিভার্সেবল মাইনাস পিডিবি এটা হলো। আচ্ছা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তোমার এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেখানে ফার্স্ট ল এবং সেকেন্ড ল দুটোই ইনভলভ হয়েছে। ঠিক আছে, মানে ফার্স্ট ল দিয়ে তুমি স্টার্ট করেছো, আর ডিকাট রিভার্সেবলটা যে টিডিএস হয় আর কি, সেটা তোমার বেসিক্যালি সেকেন্ড ল থেকে আসছে। সেটাকে কম্বাইন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল বলে, বা এইটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটাকে তুমি ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স বলতে পারো। মানে দিস ইজ, এটা খুব এটা আসলে পরবর্তী সময় না এই ইকুয়েশনটাকে তুমি জাস্ট সরাসরি ব্যবহার করতে পারো আর কি। মানে এটা কোথা থেকে এলো, কি ধারা, এটা আর পরবর্তীকালে আর বলবে না। প্রথমবারের জন্য আমি বলে দিলাম, পরের বারে আর এগুলো বলার দরকার নেই। দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স।
তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, তোমার ডিএসটাকে তুমি লিখতে পারছো ডিইউ বাই টি, মানে এখানে টিডিএসটা একদিকে রাখলে এদিকে পাঠিয়ে দাও, প্লাস হচ্ছে তোমার পি বাই টি ইন্টু ডিভি। এটা হলো ডিএসটা হচ্ছে ডিইউ বাই টি বা পি বাই টি ইন্টু ডিভি। আচ্ছা, এবার এটা 1/t ডিইউটাকে লিখতে পারো ডেল ইউ বাই ডেল টি at constant v dt প্লাস ডেল ইউ বাই ডেল ভি at constant t dv। এইটা হলো প্লাস যেমন আছে পি বাই টি ডিভি আছে। তাহলে এটা 1/t, দেখো এই ডেল ইউ বাই ডেল টি at constant ভিটা কি, এটা তোমার সিভি, সিভি ডিটি যেমন আছে আছে, প্লাস এইটা হচ্ছে তোমার এই ডেল ইউ বাই ডেল ভি at constant t dv। এই পার্টটা তোমার জিরো হয়ে যাচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি জানো ডেল ইউ বাই ডেল ভি at constant t টা জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে গেল, প্লাস পড়ে রইল কত পি বাই টি কিন্তু ডিভিতে পড়ে রইল। এটা ও সিপি কেন, এটা সিভি, সরি, ডেল ইউ বাই ডেল টি at constant ভিটা হচ্ছে তোমার সিভি, তুমি জানো এটা হচ্ছে সিভি। এটা সিভি বা এনসিভি বা যা খুশি আর এটা। আচ্ছা, এবারে ডেল্টা এসটা যখন তুমি ক্যালকুলেট করবে, ধর এখানে সিভি ডিটি বাই টি করলে সেটাকে ইন্টিগ্রেট করো টি ওয়ান থেকে টি টু পর্যন্ত, প্লাস আচ্ছা পিটা কত এনআরটি বাই ভি, মানে পিটা হচ্ছে এনআরটি বাই ভি যদি হয় টিটি কেটে গেল, তাহলে এটা এনআর হলো কিন্তু ডিভি বাই ভি হলো, মানে তুমি এই লাইনে লিখে দিতে, মানে আইডিয়াল গ্যাসের জন্য পিটা তো এনআরটি, মানে পিটা হচ্ছে এনআরটি বাই ভি, টিটি কেটে গেল এনআর বাই ভি হয়ে গেল। এটা ইন্টিগ্রেট করলে ফ্রম ভলিউম ভি ওয়ান থেকে ভি টু। আচ্ছা, এটা করার সময় তুমি ধরে নিয়েছো যে উই হ্যাভ assume that CV is independent of temperature within the temperature range T1 to T2, মানে T1 to T2 পর্যন্ত আমি ওটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ধরে নিচ্ছি, ওটা ইন্ডিকেশনের বাইরে বের করে দিয়েছে আর এটা। তাহলে কি হলো এটা, তাহলে দেন ডেল্টা এসটা সিভিটাকে তুমি এন সিভি বার বলো, এলএন T2 বাই T1 বলো, প্লাস এন আর এলএন V2 বাই V1 হয়ে গেল, ইন্টিগ্রেশনটাকে করে ফেললো। দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপিটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার এবং ভলিউম যখন তুমি এক্সপ্রেস করছো, তখন তাকে এইটা বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আর এবারে তুমি যদি এখান থেকে দুটো কেস কনসিডার করতে পারো, কেস ওয়ান, ধরো ফর আইসোকোরিক প্রসেস যেখানে ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, তখন এনট্রপি চেঞ্জটাকে তুমি শুধু এন সিভি বার এলএন T2 বাই T1 এরকম ভাবে লিখতে পারবে। আর কেস টুতে ফর আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকে এনআর এলএন V2 বাই V1 এইভাবে তুমি লিখতে পারবে। মানে ব্যাপারটা দেখো, এইখানটা পরিষ্কার বলে দিচ্ছে যে কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার বাড়ালে এনট্রপি বাড়ে, তার মানে ডেল্টা এস ইনক্রিজেস হোয়েন টেম্পারেচার ইনক্রিজেস। আর এই পার্টিকুলার কেসে ডেল্টা এস ইনক্রিজেস হোয়েন ভলিউম ইনক্রিজেস, মানে ভলিউম বাড়লে এনট্রপি বাড়ে, টেম্পারেচার বাড়লে এনট্রপি বাড়ে। তাহলে তোমার এমনিতে ওভারঅল যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওভারঅল এনট্রপি চেঞ্জটা এজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম দিয়ে তুমি এইরকম ভাবে লিখবে ডেল্টা এস ইকুয়াল টু এন সিবি বাই এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন V2 বাই V1। এইটা এবারে তোমাকে যদি এরকম টেম্পারেচার কনস্ট্যান্ট আছে বলে, তাহলে তুমি এনট্রপি চেঞ্জ যদি বের করতে চাও, ভলিউম কনস্ট্যান্ট আছে বলে, তাহলে যদি তুমি এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে চাও, কি করে করবে সেটা তোমার এখানে বলে দেওয়া হলো। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা তোমাকে আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে তুমি করবে। ধরো আমি এইখানে এই যে পি বাই টিটাকে এনআর বাই ভি বসিয়ে দিচ্ছি, সেটা আইডিয়াল গ্যাসের জন্য, প্লাস ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্টটাকে জিরো ধরে নিচ্ছি, সেটা আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে এই যে আমি এটা পুরো প্রথম থেকে কি করছি, পুরো জিনিসটা আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাসের জন্য ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট টি হচ্ছে জিরো, পি বাই টিটা হচ্ছে এনআর বাই ভি।
এবার যদি আইডিয়াল গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাস হতো তাহলে সেই মতো করে ধরো ভ্যান্ডাল গ্যাস যদি হতো, ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট টিটা জিরো না, সেটা হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, সেটাকে তোমাকে রাখতে হতো। বা পি বাই টিটা সেটা সাডেনলি এনআর টি বাই ভি নয়, বা পি বাই টিটা এনআর বাই ভি নয়, তাহলে সেই সেই চেঞ্জগুলো তোমাকে করতে হতো। তোমাকে একটা কাজ দিচ্ছি যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ ডেল্টা এস as a function of temperature and volume for a gas obeying the equation of state। যদি চারটে থাকে আমাদের, তার মধ্যে একটা আমি করে দিলাম, এটাই অ্যাকচুয়ালি কাজে লাগে, আর বাকিগুলো তুমি করবে। এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটির জন্য করবে তুমি, এটা অলরেডি আমি করে দিয়েছি। পি ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি আর পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, তাহলে এইগুলো আমি একটা করে দিলাম, বাকিগুলো তুমি জাস্ট নিজের মাথা থেকে আস্তে 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 করে করবে। তাহলে যেটা মাথায় রাখবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই যে পি বাই টিটাকে সেই মতো করে রিপ্লেস করতে হবে অন্য একটা ইকুয়েশনের স্টেটের জন্য। আর ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টিটা সেটা প্রথম দুটোর ক্ষেত্রে জিরো হয়, তুমি করে দেখেছিলে 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে। আর 3 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু ওটা জিরো নয়, সেটা যেটা হবে সেটাকে বসিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে? আচ্ছা, নেক্সট আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এনট্রপি চেঞ্জ of an ideal gas as a function of temperature and pressure। আগে টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে হলো, এখন হচ্ছে টেম্পারেচার প্রেসারের ফাংশন হিসেবে তুমি করতে পারো। দেখো, মানে দু রকমের রাস্তা আছে। একটা হচ্ছে যে এই যে এনট্রপি চেঞ্জটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম করা ছিল আইডিয়াল গ্যাসের জন্য, ভলিউমের সঙ্গে মানে তুমি ভলিউমটাকে প্রেসার দিয়ে রিপ্লেস করতে পারবে, মানে পিভি ইকুয়াল টু এনআরটি সেই ইকুয়েশন থেকে তুমি জাস্ট চেঞ্জটাকে করতে পারবে, করে কিন্তু ডেল্টা এর এক্সপ্রেশনটা পেয়ে যাবে। এটা এটা একটা রাস্তা, সেটা আমি করতেই পারি। একটা যেহেতু করেছি, তোমার এই ইকুয়েশনে এই ভি টু বাই ভি ওয়ান কে তুমি জাস্ট আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে তুমি ওটাকে রিপ্লেস করে দিলে, দেখবে তোমার যেটা তুমি চাইছো সেটা পেয়ে যাবে। এটা আর এবার পরীক্ষায় যদি সরাসরি এইটা পড়ে, তাহলে তুমি কেনই বা টেম্পারেচার ভলিউমের ফাংশন হিসেবে লিখে তারপর সেই ভলিউমটাকে টেম্পারেচার প্রেসারে রিপ্লেস করে কেনই বা করবে, তুমি সরাসরি করবে। আমরা সেই কাজটাই এখানে করার চেষ্টা করছি, এবং তার সাথে আর একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স পাওয়া যাবে। তাহলে শুরুটা করছি এইরকম ভাবে, ফ্রম ফার্স্ট ল of thermodynamics, du equal to d cat q plus d cat w। এটা এক কাজ করা যায়, এখান থেকে স্টার্ট না করে এটা তুমি অলরেডি করে দিয়েছি, মানে এটা এটা আরেকটু পর থেকে শুরু করলেও চলবে, কারণ কারণ এটা এটা আমি যেটা করছিলাম একদম শুরু থেকে করা, কিন্তু এর আগে যেহেতু ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি বলেছিলাম, ওটাকে তুমি এখন চাইলে প্রথম থেকেই ব্যবহার করতে পারো। হ্যাঁ, তার জন্য তোমাকে ওই করতে হবে না, মানে মানে আর ওই কোথা থেকে এলে এগুলো বলার দরকার পড়বে না, সেখানে আমি সেরকমই শুরু করি। ফ্রম দ্য ডেফিনেশন অফ এনথালপি, এখান থেকে শুরু করি। দ্য ডেফিনেশন অফ এনথালপি, এইচ হচ্ছে তোমার ইউ প্লাস পিভি, তাহলে এখান থেকে ডিএইচটা কি হবে, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিভি। ডিউটার জায়গায় লিখলাম টিডিএস মাইনাস পিডিভি প্লাস পিডিভি প্লাস ভিডিপি, পিডিভি ভিডিভি বাদ চলে গেল। তাহলে এই যে ডিএইচ ইকুয়াল টু দেখো
মানে এই যে ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি লিখেছি, এইটা কোথা থেকে এলো আর বলার দরকার পড়ছে না, তুমি লিখে দিলে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, এটা লিখে দিতে পারো। ডিএইচ ইকুয়াল টু হয়ে গেল দেখো তোমার টিডিএস প্লাস ভিডিপি, এইটা হচ্ছে আর একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের 4টে ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে, দেখা বলে গিভস 4 ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে আর একটা। দিস ইজ অ্যানাদার fundamental equation of thermodynamics. It's another fundamental equation of thermodynamics. dH equal to TdS plus VdP. আচ্ছা, এবারে এইখান থেকে dS টাকে তুমি লিখতে পারছো কিরকম ভাবে? dH বাই কি হলো প্লাস V বাই টি ডিপি হলো, এটা dH বাই টি প্লাস না, এটা মাইনাস হয়ে যাবে, কারণ আমি এটা রেখে এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তো মাইনাস মাইনাস ভি বাই টি ইন্টু ডিপি। আচ্ছা, এটা 1 বাই টি হলো, ডিএইচটাকে লিখতে পারো ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি। কারণ এনথালপিটা তো আমরা জানো এটা ন্যাচারালি টেম্পারেচার এবং প্রেসারের ফাংশন হিসেবে লিখতে হয়, সেখানে ডিএইচটাকে লিখতে হয় ডেল এইচ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ডিটি প্লাস ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিটি, এটা মাইনাস ভি বাই টি ইন্টু ডিপি। এটা হয়ে যাচ্ছে দেখো 1/t ডেল এইচ বাই ডেল টি কনস্ট্যান্ট পি ডিটিটা হচ্ছে তোমার সিপি ইন্টু ডিটি, এইটা প্লাস এই পার্টটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, মাইনাস আইডিয়াল গ্যাসের জন্য এটা হয়ে গেল এনআর বাই পি ইন্টু ডিপি। এটা কার জন্য? ফর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের জন্য তুমি ভি বাই টি এর জায়গায় এনআর বাই পি বসিয়ে দিলে, ডেল এইচ বাই ডেল পি এর কনস্ট্যান্ট তোমার 0 হয়ে গেল, এটা হয়ে গেল। তার মানে কি হচ্ছে এখানে তাহলে? দেখো এখানে যেটা দাঁড়াচ্ছে তাহলে ডিএস ইকুয়াল টু হয়ে গেল সিপি ইন্টু ডিটি বাই টি মাইনাস এনআর বাই পি মাইনাস এনআর ডিপি বাই পি। এবারে ওভারঅল এন্ট্রপি চেঞ্জটা যখন করবে তুমি, এইখানে টি1 থেকে টি2 পর্যন্ত ইন্টিগ্রেট করো, এখানে তুমি টি1 থেকে টি2 পর্যন্ত ইন্টিগ্রেট করো। এখানে আমি ধরে নিচ্ছ উই হ্যাভ assume that Cp is independent of temperature within the temperature range T1 to T2 আর independent of temperature within the temperature range T1 to T2 বলে আমি এইটাকে ইন্ডিকেশনের বাইরে বের করে দিলাম, তাহলে ডেল্টা এস কি হয়ে গেল? আচ্ছা, সিপিটাকে এন সিপি বার লিখে দাও, এল এন টি2 বাই টি1 করে দাও, মাইনাস এনআর এল এন টি2 বাই টি1 করে দাও। তাহলে এইটা হলো দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপিক চেঞ্জটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপিক চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবারে সাথে এইখান থেকে যদি আইসোথার্মাল প্রসেস হয় অপর আইসোবারিক প্রসেস হয়, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে প্রেসারে কোনো চেঞ্জ হচ্ছে না বলে ডেল্টা এস থেকে তুমি জাস্ট এনসিপি বার এল এন টি2 বাই টি1 হিসেবে লিখতে পারছো। আর যদি আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এস হচ্ছে তোমার মাইনাস এনআর এল এন টি2 বাই পি1 হিসেবে লিখতে পারবে, অথবা মাইনাসটাকে হটিয়ে দিলে এনআর এল এন পি1 বাই পিটি হিসেবে তুমি লিখতে পারবে। দেখো অ্যাজ ইউজুয়াল প্রথমটা থেকে টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়বে, আর পরেরটা হচ্ছে
ভলিউমটা মানে প্রেসারটা কমলে ভলিউমটা বাড়ে, তখন তোমার এন্ট্রপিটা বাড়ে। ঠিক আছে? তাহলে এন্ট্রপি চেঞ্জ অফ অ্যান আইডিয়াল গ্যাস ফাংশন অফ টেম্পারেচার প্রেসার যদি তুমি এক্সপ্রেস করো, তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা পেলে এবার যে কন্ডিশনটা বলবো সেই মতো করে তুমি চেঞ্জটাকে করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? আচ্ছা, এবারে তুমি চাইলে ওটাকে প্রেসার ভলিউমের ফাংশন হিসেবেও লিখতে পারো। নেক্সট হচ্ছে এন্ট্রপি চেঞ্জ অফ অ্যান ideal gas as a function of pressure and volume. Pressure and volume. Entropy change of an ideal gas as a function of pressure and volume. দেখো, তো যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে স্টার্ট করো। এই আগে যে দুটো এক্সপ্রেশন পেয়েছি তার মধ্যে যে কোনো একটা থেকে স্টার্ট করো। তাহলে একটু আগে যেটা করলে ধরো ফর আইডিয়াল গ্যাস ডেল্টা এসটা কত? ডেল্টা এসটা হচ্ছে তোমার এন সিপি বার এল এন টিপি বাই টি ওয়ান মাইনাস এন আর এল এন টি টু বাই টি ওয়ান, তাই তো? তাহলে ডেল্টা এস হচ্ছে এন সিপি বার এল এন টি টু বাই টি ওয়ান মাইনাস এন আর এল এন পি টু বাই পি ওয়ান। ঠিক আছে? আর এবারে দেখো ফর আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয়, তাহলে পি টু ভি টু বাই পি ওয়ান ভি ওয়ান কি হবে? টি টু বাই টি ওয়ান হবে। এটা এইটা যদি একটা ইকুয়েশন বলো, এটা যদি তোমার 2 নম্বর ইকুয়েশন বলো, এবার 1 নম্বর ইকুয়েশন টি টু বাই টি ওয়ান এর জায়গায় পি টু ভি টু বাই পি ওয়ান ভি ওয়ান বসিয়ে দাও। ফ্রম ইকুয়েশন 1 and 2, from equations 1 and 2 ডেল্টা এসটাকে লিখতে পারছো, দেখো এন সিপি বার এল এন পি টু বাই টি ওয়ান এর জায়গায় আমি পি টু ভি টু বাই পি ওয়ান ভি ওয়ান লিখলাম মাইনাস এন আর এল এন পি টু বাই পি ওয়ান এর জায়গায় যেমন আছে আমি পি টু বাই পি ওয়ান লিখে দিলাম। এটা তা কি হলো দেখো, তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে এন সিপি বার এল এন পি টু বাই পি ওয়ান প্লাস এন সিপি বার এল এন ভি টু বাই ভি ওয়ান মাইনাস এন আর এল এন পি টু বাই পি ওয়ান। এইটা তাহলে এইটা দেখো তুমি এক কাজ করো, এন সিপি বার মাইনাস আর এল এন পি টু বাই পি ওয়ান হলো, কারণ এই যে এল এন পি টু বাই পি ওয়ান আছে, এখানে এল এন পি টু বাই পি ওয়ান একদিকে পাঠিয়ে দিলে এনটা বাইরে চলে গেল, সিপি বার মাইনাস আর এল এন পি টু বাই পি ওয়ান হয়ে যাচ্ছে, প্লাস এন সিপি বার এল এন পি টু বাই পি ওয়ান হলো। আর এবার সিপি বার মাইনাস আরটা কত আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, সেটা সিবি বার। তাহলে এন সিবি বার এন সিবি বার এল এন পি টু বাই পি ওয়ান প্লাস এন সিপি বার এল এন পি টু বাই পি ওয়ান। এইটা হচ্ছে তোমার ডেল্টা এসটা। এইটা হয়ে গেল এন্ট্রপি চেঞ্জটা অ্যাজ এ ফাংশন অফ প্রেসার আর ভলিউম। তাহলে এখানে এল এন পি টু বাই পি ওয়ান যখন, তার আগে থাকছে এন সিবি বার, আর এল এন ভি টু বাই ভি ওয়ান যখন থাকছে তার আগে থাকছে তোমার এন সিপি বার। ঠিক আছে, দেখো বুঝতে পারলে? মানে এটা যেমন আমি এই ডেল্টা ইজ ইকুয়াল টু এন সিপি বার এল এন পি টু বাই পি ওয়ান মাইনাস এন আর এল এন পি টু বাই পি ওয়ান ফর্মে লিখলাম, তুমি এটাকে চাইলে
ওই ডেল্টা এসটা এন সিভি বার এলএন টিটি বাই টি ওয়ান প্লাস এন আর এলএন ভিটি বাই ভি ওয়ান, সেখান থেকেও তুমি একই রকম ভাবে করতে পারো, করে আলটিমেটলি যেটা বেরোবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে তো, বুঝতে পারলে? আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপিক চেঞ্জটাকে অ্যাজ এ ফাংশন অফ স্টেট প্যারামিটার এক্সপ্রেস করলাম। ইনিশিয়াল স্টেট প্যারামিটার, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, P1 V1 T1, ফাইনাল স্টেট প্যারামিটার P2 V2 T2, তাদের ফর্মে কিন্তু এগুলোকে এক্সপ্রেস করতে পারলাম। এটা। আচ্ছা, এবারে একটা কাজ করো, ধরো তুমি মানে এনট্রপিক চেঞ্জ ফর দ্য ইউনিভার্স তুমি করতে চাইছো ফর অ্যান আইসোথার্মাল reversible process of an ideal gas। এটা আমি ক্যালকুলেট করতে চাইছি এনট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স, মানে সিস্টেমের জন্য ক্যালকুলেট করতে চাইবো, সারাউন্ডিং এর জন্য ক্যালকুলেট করতে চাইবো। হ্যাঁ, তাহলে এনট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স ফর অ্যান আইসোথার্মাল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস। দেখো, তুমি যখন ডেল্টা এস সিস্টেমটার জন্য ক্যালকুলেট করবে, সেটা তো এন সিভি বার এলএন টি2 বাই টি1 প্লাস এন আর এলএন ভি2 বাই ভি1, তো তাহলে এইটাকে তুমি জাস্ট লিখতে পারবে কি না, এন আর এলএন ভি2 বাই ভি1। এইটা তার কারণটা কি না, অ্যাজ ফর আইসোথার্মাল প্রসেস T1 ইকুয়াল টু T2, যেহেতু তাহলে প্রথম যে পার্টটা বাদ চলে গেল, সেটা এন আর এলএন ভি2 বাই ভি1। আচ্ছা, এবারে তুমি দেখো যেটা তোমার ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, du ইকুয়াল টু d cut q প্লাস d cut w। তাহলে এবারে ফর আইসোথার্মাল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস, du যেটা n সিভি বার ইন্টু dt, সেটা তোমার 0 হয়ে যায়। তার মানে d cut q টা তোমার মাইনাস d cut w হয়ে গেল। এবারে ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস কি হয়ে যাবে, d cut q রিভার্সিবলটা সেটা মাইনাস প্লাস nRT ln v2 বাই v1 হয়ে যাবে। কারণ তুমি জানো ওয়ার্কটা কি হয় কোন একটা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাস যদি হয় ফর আইসোথার্মাল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস, ওয়ার্কটা যেটা হয় সেটা হচ্ছে যে তোমার, সরি এটা হচ্ছে এ, আচ্ছা এটা লিখে অর কিউ ইকুয়াল টু তোমার মাইনাস ডব্লিউ। তাহলে এবার তুমি যদি রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে হিট চেঞ্জটাকে দেখো, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কের চেঞ্জ যেটা তার নেগেটিভ সাইন হবে। আর ওয়ার্কটা কত হয়, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাসের জন্য ওটা মাইনাস এনআরটি এলএন ভি2 বাই ভি1 হয়। হ্যাঁ, এবারে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা প্লাস এনআরটি এলএন ভি2 বাই ভি1 হয়ে গেল এটা। তাহলে দেখো তোমার এন্ট্রপি চেঞ্জ, এটা এইটা কেটে ছিল, সেটা এন্ট্রপি চেঞ্জ ফর দ্য সিস্টেম, এন্ট্রপি চেঞ্জ ফর দ্য সিস্টেম। আচ্ছা, এন্ট্রপি চেঞ্জ ফর দ্য সারাউন্ডিং, দেখো এন্ট্রপি চেঞ্জ ফর দ্য সারাউন্ডিং, ডেল্টা সারাউন্ডিং মনে আছে আগের দিন করেছিলাম, কিউ সারাউন্ডিং বাই টি, অর্থাৎ মাইনাস কিউ সিস্টেম বাই টি। এখানে হিটের চেঞ্জ যদি এইটা হয়ে যায়, তাহলে ডেল্টা সারাউন্ডিংটা কত হয়ে যাবে তোমার, জাস্ট সিম্পলি মাইনাস এন আর এল এন ভি2 বাই ভি1 হয়ে যাচ্ছে।
মানে কিউ রিভার্সেবলটা তো কিউ সিস্টেম, এটাই তো তোমার সিস্টেমের হিটের চেঞ্জ। সেটা হচ্ছে এনআরটি এলএন ভি2 বাই ভি1, তাকে তোমার টি দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস এনআর এলএন ভি2 বাই ভি1 হয়ে গেল। এটা ডেল্টা এস সারাউন্ডিংটা, ডেল্টা এস সিস্টেমটা হচ্ছে এইটা, ডেল্টা সারাউন্ডিংটা হচ্ছে এইটা হয়ে গেল। এই দুটোকে যোগ করে ফেলো, যোগ করে ফেললে তুমি ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জটা পেয়ে যাবে, এবং সেটা দেখো তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এন্ট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স তাহলে কি হয়ে যাচ্ছে, এন্ট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স ডেল্টা এস ইউনিভার্স, সেটা হচ্ছে তোমার ডেল্টা এস টোটাল আর কি, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। দেখো এই দুটো সমান, এটা হচ্ছে এনআর এলএন ভি2 বাই ভি1, এটা মাইনাস এনআর এলএন ভি2 বাই ভি1, ক্যান্সেল আউট হয়ে জিনিসটা আমার জিরো হয়ে গেল। রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু টোটাল ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এক্সপেক্টেড ছিল। যদি তোমার রিভার্সেবল প্রসেস হয়, হ্যাঁ ইকুইলিব্রিয়াম প্রসেস একটা রিভার্সেবল প্রসেস, সেক্ষেত্রে ইউনিভার্সের টোটাল এন্ট্রপি চেঞ্জ জিরো হওয়ার কথা। সেটাই হয়েছে, যে এক্ষেত্রে মানে 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 সিস্টেমে যা এন্ট্রপি চেঞ্জ সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ এক্স্যাক্টলি সমান, বাট অপোজিট ইন সাইন। যদি ধরো তোমার আই কথা মানে এক্সপানশন হতো, তাহলে ভি2টা গ্রেটার দেন ভি1 বলে সিস্টেমের এন্ট্রপিটা বাড়তো, সারাউন্ডিং এন্ট্রপিটা কমতো, কিন্তু ওভারঅল এন্ট্রপিটা তোমার জিরো হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা এবারে এটাই যদি তুমি একটা টিপিক্যাল ইরিভার্সেবল প্রসেস ধরো, ধরো আমি এরকম করলাম, এন্ট্রপি চেঞ্জ ফর একটা ইরিভার্সেবল প্রসেস, আর ফ্রি এক্সপানশন একটা ইরিভার্সেবল প্রসেস, সেটাই করছি। এন্ট্রপি চেঞ্জ ফর আইসোথার্মাল free expansion of an ideal gas. Entropy change for isothermal free expansion of an ideal gas. তাহলে এক্ষেত্রে তোমার ধরো ডেল্টা এস সিস্টেমটা, সেটা ওই এনআর এলএন ভি2 বাই ভি1ই হবে, কারণ এন্ট্রপি কিন্তু একটা স্টেট প্রপার্টি। সিস্টেমের এন্ট্রপি চেঞ্জটা তুমি সবসময়ই হচ্ছে ওই ওই যে ফর্মুলা আছে তোমার, ধরো এনআর এন সিবি বাই এলএন টি2 বাই টি1 প্লাস এনআর এলএন ভি2 বাই ভি1। আইসোথার্মাল প্রসেস মানে প্রথমটা রইলো না, তাহলে পরের পার্টটা রইলো, তার সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ সবসময় এইটা। আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে তুমি যদি মানে হিটের চেঞ্জটাকে দেখো, হিটের চেঞ্জটাকে দেখো, সেটা মাইনাস ডব্লিউর সঙ্গে সমান, কারণ আইসোথার্মাল প্রসেস আইডিয়াল গ্যাস ডেল্টা ইউ তো জিরো, ডেল্টা ইউ যদি জিরো হয় তাহলে কিউটা হচ্ছে মাইনাস ডব্লিউ, এবং এটা সার্টেনলি হচ্ছে মাইনাস অফ মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভি2 মাইনাস ভি1, মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা হলো ফ্রি এক্সপানশনের জন্য কি হয়, ফ্রি এক্সপানশনের জন্য তোমার এক্সটার্নাল প্রেশারটা জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে এই জিনিসটা কিন্তু তোমার জিরো হয়ে যাচ্ছে। ডেল্টা সারাউন্ডিংটা তাহলে কি হবে, মাইনাস কিউ সিস্টেম বাই টেম্পারেচার যখন করছে তোমার জিরো হয়ে যায়। তোমার দেখো সিস্টেমের এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে একটা আছে, ফ্রি এক্সপানশন যদি হয় সেটা গ্রেটার দেন জিরো, সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ কিন্তু জিরো হয়ে যাবে, কারণ সারাউন্ডিংটা ক্ষেত্রে হিটের চেঞ্জটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। মানে আইসোথার্মাল ফ্রি এক্সপানশন যদি হয়, তাহলে আইসোথার্মাল আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস মানে ডেল্টা ইউটা জিরো, ফ্রি এক্সপানশন মানে ওয়ার্কটা জিরো, তাহলে হিটটা অটোমেটিক্যালি জিরো হবে। হিট যদি অটোমেটিক্যালি জিরো হয়ে যায়, তাহলে ডেল্টা সারাউন্ডিংটা হয়ে যাচ্ছে মাইনাস কিউ সিস্টেম বাই টি, সেটা তোমার জিরো হয়ে গেল। এইটা এইখান থেকে যদি তুমি চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য ইউনিভার্স দেখো, এন্ট্রপি ফর দ্য ইউনিভার্স ডেল্টা এস ইউনিভার্স বা ডেল্টা এস টোটাল যা বলো না কেন, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, এটা হয়ে যাচ্ছে তোমার এন আর এল এন ভি2 বাই ভি1, এটা দেখো তোমার গ্রেটার দেন জিরো। তাহলে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তাই হয়, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তাই বলে যে কোন একটা স্পন্টেনিয়াস প্রসেস যেটা বেসিক্যালি ইরিভার্সিবল প্রসেস, তার ক্ষেত্রে টোটাল এন্ট্রপিটা অলওয়েজ ইনক্রিজ করবে ইন স্পন্টেনিয়াস প্রসেস। এবং দেখো তাই হয়েছে, একটা ইরিভার্সিবল প্রসেস যেহেতু স্পন্টেনিয়াস ইন নেচার হয়,
তার ক্ষেত্রে কিন্তু এনট্রপিটা তোমার বাড়ছে। এটা তাহলে আইসোথার্মাল প্রসেস একটা রিভার্সেবল ধরলে একটা ইরিভার্সেবল ধরলে তার জন্য এনট্রপির চেঞ্জ কি হলো সেটা তুমি পেয়ে গেলে। আচ্ছা এবারে অ্যাডিয়াবেটিক প্রসেস হলে কি হয় দেখি। এনট্রপি চেঞ্জ ফর অ্যাডিয়াবেটিক reversible process of an ideal gas। সেখানে আইডিয়াল গ্যাস বলছি বটে, তোমার আইডিয়াল গ্যাস বা আইডিয়াল গ্যাস না হলেও কিন্তু একই রকমের এনট্রপি চেঞ্জটা হবে। দেখো বাই ডেফিনেশন ডেল্টা এসটা কত, কিউ রিভার্সিবল বাই টি। এবার ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক রিভার্সিবলটা আলাদা উল্লেখ করলাম, সে রিভার্সিবলটা লিখলে বা না লিখলে কিছু এসে গেল না। ফর অ্যাডিয়াবেটিক প্রসেস কিউটা কত হবে, জিরো হবে, দেন ডেল্টা এস তোমার জিরো হয়ে গেল। এটা অবশ্যই সিস্টেমের জন্য। সিস্টেমের জন্য যে এনট্রপি চেঞ্জটা দেখো সেটা তোমার বেশি থেকে জিরো বেরিয়ে যাচ্ছে। তবে দেখো মানে এটা আসলে এটার জন্য আইডিয়াল গ্যাসটা আলাদা করে কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা কিন্তু আমি এইখানে যেটা লিখেছি সেটা আইডিয়াল গ্যাসের কোনো প্রপার্টি কিন্তু কাজে লাগানো হচ্ছে না। এনট্রপি চেঞ্জের ডেফিনেশন হচ্ছে কিউ রিভার্সিবল বাই টেম্পারেচার। এবারে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তোমার হিটের চেঞ্জটা জিরো হবে, সেটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে হলেও জিরো হবে, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেও জিরো হবে। কিন্তু ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তার ডেল্টা এসটা কিউ বাই টি নয়। সেখানে তুমি যেটা পাচ্ছ যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস হলেই তার এনট্রপি চেঞ্জটা জিরো হয়। তো সেখান থেকে এরকম একটা কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে যে অ্যাডিয়াবেটিক reversible process is isentropic, explain। তাহলে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসটা আইসেন্ট্রপিক তোমাকে যদি এক্সপ্লেন করতে পারে, জাস্ট এই সিম্পল এক্সপ্লেনেশন তুমি পেয়ে গেলে যে এন্ট্রপি বাই ডেফিনেশন কিউ রিভার্সিবল বাই টি, আর অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিউ রিভার্সিবল জিরো বলে এন্ট্রপি চেঞ্জটা তোমার জিরো হয়ে গেল। এই আচ্ছা এবারে এই যেটা তুমি পেয়েছো সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করা যাক। দেখো ফর আইডিয়াল গ্যাস তোমার তুমি জানো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাই তো? আইডিয়াল গ্যাসের আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস টি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে এখানে লিখতে পারো তুমি টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা এবারে দেখো ফর আইডিয়াল গ্যাস সিপি বার মাইনাস সিভি বার যেহেতু তোমার আর হয়ে যাচ্ছে, তাহলে সিপি বারকে সিভি বার দিয়ে ভাগ করলে সিপি বার বাই সিভি বার মাইনাস ওয়ান সেটা হচ্ছে আর বাই সিভি বার হয়ে গেল। আর এটাই তো গামা, তাহলে গামা মাইনাস ওয়ানটা হচ্ছে তোমার আর বাই সিভি বার। তার মানে এটাকে তুমি লিখেছো, তাতে দেখো এটা হবে তোমার যেটা ইম্পর্টেন্ট যে, তাহলে নাও খেয়াল করো যে টি টু বাই টি ওয়ান এটা কত হচ্ছে ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তার মানে এটা হয়ে যাচ্ছে ভি ওয়ান বাই ভি টু টু দি পাওয়ার আর বাই সিভি বার, বা তুমি এটাকে লিখে দিতে পারো মাইনাস ভি টু বাই ভি ওয়ান। আচ্ছা ঠিক আছে, এক লাইন লিখেও না পরের লাইনে করে দিতে পারি। তাহলে এটা হলো লগ নাও, কি হচ্ছে এল এন টি টু বাই টি ওয়ান, এটা হয়ে যাচ্ছে আর বাই সিভি বার এল এন ভি ওয়ান বাই ভি টু, এটা বেসিক্যালি হচ্ছে মাইনাস সিভি বাই আর এল এন, সরি
মাইনাস আর বাই সিভি বার এলএন ভি2 বাই ভি1 হলো, এটা লগটা তো এলএন ভি1 বাই ভি2 কে এলএন ভি2 বাই ভি1 করতে মাইনাস হয়ে গেল, এটা এদিকে গুণ হয়ে গেল, আর কি দাঁড়াচ্ছে সিভি বার এলএন ভি2 বাই টি1 প্লাস আর এলএন ভি2 বাই ভি1, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল, और एन सीवी bar ln t2 by t1 প্লাস nr ln p2 by v1, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল, এবং এটাই দেখো তোমার এন্ট্রপি চেঞ্জটা, এন্ট্রপি ফর দ্য সিস্টেম তোমার 0 হয়ে গেল। তার মানে তুমি উল্টো দিক দিয়ে যদি অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস ধরো, তার টি ভি2 পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, হ্যাঁ, সেখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এন সিভি বার ln t2 by t1 প্লাস এনআর এলএন ভি2 বাই ভি1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল্টা সিস্টেম থেকে তোমার 0 হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে দেখো, যেটা হচ্ছে আমি যদি কোয়ালিটিভলি বোঝার চেষ্টা করি যে এন সিভি বার এলএন টি2 বাই টি1 এই যে ভ্যালুটা, আর এনআর এলএন ভি2 বাই ভি1 এদের ম্যাগনিটিউডটা সমান বাট অপোজিট ইন সাইন। মানে যদি তুমি দেখো যে অ্যাডাবেটিক রিভার্সেবল প্রসেস হচ্ছে ধরো এক্সপানশন, অ্যাডাবেটিক রিভার্সিবল এক্সপানশন যদি হয় তাহলে ভলিউম বাড়ছে বলে তার এন্ট্রপিটা বাড়বে, কিন্তু যখন ভলিউম বাড়ছে তার টেম্পারেচার কমবে বলে এন্ট্রপিটা কমবে। এবার ভলিউম বাড়ার জন্য এন্ট্রপি যতটা বাড়বে, টেম্পারেচার কমার জন্য এন্ট্রপি এক্স্যাক্টলি ততটা কমবে, যাতে করে টোটাল এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে 0 হচ্ছে। সিমিলারলি যখন অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন তুমি দেখছো, ভলিউমটা কমছে বলে এন্ট্রপিটা কমছে, কিন্তু যখন অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেসে যখন তোমার কম্প্রেশন হবে তখন টেম্পারেচার যেমন ভলিউমটা যেমন কমে তখন টেম্পারেচারটা বাড়ে। তার মানে ভলিউম কমার জন্য এন্ট্রপি যতটা কমলো, টেম্পারেচার বাড়ার জন্য এন্ট্রপি এক্স্যাক্টলি ততটা বেড়ে যাচ্ছে, এমন করে যাতে করে দুটো তোমার সমান হয়। তার মানে এটা হচ্ছে কি চেঞ্জ ইন, মানে এটা কার জন্য, ফর অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস, চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম, চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম is exactly equal to change in entropy due to change in temperature, but opposite in sign. ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার বাট অপোজিট ইন সাইন। মানে ভলিউম চেঞ্জের জন্য একটা এন্ট্রপি চেঞ্জ, তাহলে এক্সপানশন হলে ভলিউম চেঞ্জের জন্য এন্ট্রপিটা বাড়বে, কিন্তু যখন এক্সপানশন হচ্ছে তখন টেম্পারেচার কমে যায় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তখন তার জন্য এন্ট্রপিটা কমবে এবং দুটো এক্স্যাক্টলি সমান হয়ে যাচ্ছে। বা কম্প্রেশনের ক্ষেত্রে ভাইস ভার্সা, তার জন্য এই সিচুয়েশনটা হচ্ছে। হ্যাঁ, তুমি জাস্ট একটুখানি ভেতর থেকে বোঝার চেষ্টা করছো যে কেন অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি চেঞ্জটা, মানে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জটা 0 হচ্ছে। 0 হচ্ছে মূলত হচ্ছে এই কারণে। ঠিক আছে, তাহলে দেখো যেটা আমি করলাম সেটা হচ্ছে তোমার এই এন্ট্রপি চেঞ্জ ফর অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস, তার ক্ষেত্রে সিস্টেমের জন্য এন্ট্রপি চেঞ্জ যেটা করলাম সেটা হচ্ছে তোমার 0 হলো। আর সারাউন্ডিং এর জন্য কি হবে, এন্ট্রপি চেঞ্জ ফর দ্য সারাউন্ডিং, ডেল্টা সারাউন্ডিং বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। এটা তোমার 0 হয়ে যেতে হচ্ছে কারণ অ্যাজ ইউ সিস্টেমটাই তোমার বেসিক্যালি 0। তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি বা ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস টোটাল, যেটা বেসিক্যালি ডেল্টা এস ইউনিভার্স, সেটা হচ্ছে তোমার ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। দেখো এটাও 0 এটাও 0, তাহলে ওভারঅল জিনিস তোমার 0। তাহলে অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ 0, সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জ 0 এবং ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জ তোমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে যদি এটা অ্যাডাবেটিক ইরিভার্সিবল প্রসেস হয় তখন কি হবে, এন্ট্রপি চেঞ্জ ফর
adiabatic irreversible process of an ideal gas. আর তোমাদের একটা জিনিস জানা আছে, ধরো আমি বলছি কোন একটা গিভেন ভলিউম আর গিভেন টেম্পারেচারে তুমি স্টার্ট করে তুমি একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস করে ফাইনাল ভলিউমটা V2 গেলে, টেম্পারেচার T2 গেলে, আর হচ্ছে তুমি অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল করে ফাইনাল ভলিউমটা V2 গেলে টেম্পারেচারটা একই জায়গায় পৌঁছাবে না, T2 প্রাইম হবে। ধর আমি একটা অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস করছি, সেটা এক্সপানশন কম্প্রেশন যা খুশি হতে পারে। অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস করছি, সেখানে এক্সপানশন কম্প্রেশন যা খুশি হতে পারে। স্টার্টিং ফ্রম সেম ভলিউম, ফাইনাল ভলিউমটা তুমি সমান করলে ফাইনাল টেম্পারেচার গুলো কি হবে, মানে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট, ফাইনাল ভলিউম গুলো সমান হয়, ফাইনাল টেম্পারেচার গুলো কি হবে মনে আছে? কি হয় বলো? হ্যাঁ, তাই তো। জানো না, জানো না? এটা আমরা আগে খুব করে করিয়েছি, তুমি ওয়ার্ক থেকেই বুঝতে পারবে। ধরো আমি জাস্ট সিম্পলি তোমায় বলছি যে তুমি একটা ধরো কম্প্রেশন করছো, কম্প্রেশনের ওয়ার্কটা হচ্ছে পজিটিভ। তাহলে এবারে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে এনসিবি বা T2 মাইনাস T1। তুমি জানো যে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে কম হয়, মানে কম্প্রেশনের ক্ষেত্রে, তাহলে রিভার্সেবল প্রসেস, তাহলে T2 টা লেস দ্যান T2 প্রাইম হয়ে যাবে। যদি এক্সপানশন দেখো, তাহলে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়। এবারে এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যদি এক্সপানশনে তার টেম্পারেচারটা কমছে, তাহলে টেম্পারেচারটা যার ক্ষেত্রে যত বেশি কমবে তার ক্ষেত্রে ওয়ার্কটা বেশি হবে। কেন রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক টেম্পারেচারটা তোমার কম হবে। কিন্তু সবসময় এটা সত্যি যে একই ইনিশিয়াল স্টেপ থেকে শুরু করে যদি অ্যাডিয়াবেটিক রিভার্সেবল পাথ এবং অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল পাথে যাও, তাহলে রিভার্সেবল পাথে টেম্পারেচারটা সবসময় নিচে থাকবে, এটা এক্সপানশন কম্প্রেশন যাই হোক না কেন। ঠিক আছে? মানে তুমি যদি অ্যাডিয়াবেটিক রিভার্সেবলি এবং অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবলি সেম স্টেপ থেকে শুরু করে ফাইনাল ভলিউমটা একই জায়গায় গিয়ে পৌঁছাও, ফাইনাল টেম্পারেচারটা কিন্তু তোমার রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সেটা সবসময় নিচে থাকবে। ঠিক আছে? এইটা এখান থেকে দেখো তাহলে এলএন, আচ্ছা এইটা হলো, তাহলে T2 টা লেস দ্যান T2 প্রাইম, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে T2 বাই T1 করো, সেটা লেস দ্যান T2 প্রাইম বাই T1। তাহলে ln T2 বাই T1 যদি করো, এটা লেস দ্যান ln T2 প্রাইম বাই T1। যদি n CV বার ln, এটা T2 বাই T1 সরি, n CV বার ln T2 বাই T1 করো, সেটা লেস দ্যান n CV বার ln T2 প্রাইম বাই T1। এইটা আর এবারে এইটা দেখো, এইটা তোমার মাইনাস এন আর এল এন V2 বাই V1 এর সঙ্গে সমান, কারণ রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে একটু আগেই করে গেলে দেখো, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এন সিভি বাই এল এন T2 বাই T1 আর মাইনাস এন আর এল এন V2 বাই V1 এটা হচ্ছে সমান। এটা লিখলে মাইনাস এন আর এল এন V2 বাই V1 লেস দেন এন সিভি বাই এল এন T2 প্রাইম বাই T1। এবার একদিকে নিয়ে চলে যাও, একদিকে নিয়ে গিয়ে চলে গেলে কি দাঁড়াচ্ছে দেখো, এন সিভি বার এল এন T2 prime by T1 plus nr ln V2 by V1, this is actually greater than 0, or এটাই হচ্ছে তোমার ডেল্টা এস ফর দ্য সিস্টেম, এটা তোমার গ্রেটার দ্যান 0। তাহলে অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস যদি হয়, তাহলে কিন্তু সিস্টেমের এন্ট্রপি চেঞ্জটা কিন্তু পজিটিভ হচ্ছে। অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু সিস্টেমের এন্ট্রপি চেঞ্জটা তোমার পজিটিভ হচ্ছে। ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারলে যে আমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা কত হয়, এনসিবি বার এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন V2 বাই V1। এক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার T2 প্রাইম বলে আমি এইভাবে লিখেছি, এনসিবি বার এলএন T2 প্রাইম বাই T1 প্লাস এনআর এলএন V2 বাই V1। এইটা দেখো এখান থেকে পরিষ্কার বুঝতে পারে এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে সিস্টেমের এনট্রপি চেঞ্জটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0 হচ্ছে। আর হোয়াট অ্যাবাউট দ্য সারাউন্ডিং এনট্রপি চেঞ্জ? এনট্রপি চেঞ্জ ফর দ্য
সারাউন্ডিং, ডেল্টা এস সারাউন্ডিং সেটা হচ্ছে মাইনাস কিউ সিস্টেম বাই টি, টি মানে এখানে টি সারাউন্ডিং দাদা, এখানে এটা সাডেনলি জিরো হবে। কারণটা হচ্ছে যে অ্যাজ ফর অ্যাডায়াবেটিক প্রসেস কিউ সিস্টেমটা তোমার জিরো। সেটা রিভার্সেবল ইউনিভার্সাল যাই হবে না কেন, তাহলে তাহলে এন্ট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স কি হচ্ছে তোমার, ডেল্টা এস টোটাল যেটা, ডেল্টা এস ইউনিভার্স সেটা হচ্ছে তোমার ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, ডেল্টা এস সারাউন্ডিংটা জিরো, ডেল্টা সিস্টেমটা কেটে আপনি জিরো বলে সেটা। তো দেখো ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স গ্রেটার দেন জিরো হবে, সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে তোমার আইসোথার্মালি একটা রিভার্সেবল প্রসেস, একটা ইরিভার্সেবল প্রসেস তুমি করলে, অ্যাডাবেটিক্যালি একটা ইরিভার্সেবল প্রসেস, একটা ইরিভার্সেবল প্রসেস করলে তুমি দেখতে পাচ্ছ রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে টোটাল ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জটা জিরো হবে, ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু টোটাল এন্ট্রপি চেঞ্জ ফর দ্য ইউনিভার্স তোমার গ্রেটার দেন জিরো হবে। আচ্ছা, এবং এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো, দেখো যে যে অ্যাডাবেটিক প্রসেস মানে কিন্তু আইসেন্ট্রপিক নয়, অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস আইসেন্ট্রপিক, কিন্তু অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল প্রসেস সেটা কিন্তু আইসেন্ট্রপিক হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে একটা প্রবলেম দিতে পারি, কোট আনকোট বললাম অ্যাডায়াবেটিক প্রসেস ইজ ইজ আইসেন্ট্রপিক, অ্যাডায়াবেটিক প্রসেস ইজ আইসেন্ট্রপিক, জাস্ট এখানে বলো কমেন্ট অন দ্য স্টেটমেন্ট। তাহলে এইটা নিয়ে যখন কমেন্ট করতে হবে তখন কিন্তু বলতে হবে যে স্টেটমেন্টটা ভুল, যে অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস হলে আইসেন্ট্রপিক হবে, কিন্তু অ্যাডায়াবেটিক যদি তোমার ইরিভার্সেবল প্রসেস আছে সেটা আইসেন্ট্রপিক হতে পারবে না, তার ক্ষেত্রে এন্ট্রপি ফর দ্য সিস্টেমটা গ্রেটার দেন জিরো হতে হবে, সেইটাকে তোমাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে তো? তো দেখো যতটুকু করেছে একদম ফ্ল্যাট ডেরিভেশন ছিল, সেখানে কারো কোনো অসুবিধা আছে কিনা প্রথমে বলে না, তারপর আমরা পরের সিচুয়েশনগুলোতে যাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা যে কাজটাকে করবো সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন ফর নর্মাল ফেজ ট্রানজিশন। নর্মাল ফেজ ট্রানজিশন বলতে আমি এইগুলো বলছি, ধরো তোমার একটা কোনো একটা সাবস্টেন্স ছিল, ধরো কোনো একটা পিওর সাবস্টেন্স ছিল, জল নিয়েছো তুমি, এটা সলিড অবস্থায় ছিল কোনো একটা গিভেন টেম্পারেচার বা প্রেসারে, সেটা রিভার্সেবল হয়ে গিয়ে ধর এইচ টু লিকুইডে যাচ্ছে, ধরো লিকুইডে যাচ্ছে ওই একই টেম্পারেচার এবং প্রেসারে, মানে এই পার্টিকুলার কেসে অবশ্য এটা যে ফ্রিজিং পয়েন্ট হয়, এটা তোমার ফ্রিজিং পয়েন্ট হয়, আর প্রেসারটা ইউজুয়ালি 1 অ্যাটমসফিয়ার হচ্ছে আর কি। তাহলে এই যে ফেজ ট্রানজিশনটা কনসিডার করছো, বা ধরো তোমার জল লিকুইড কন্ডিশনে ছিল, যেটা টেম্পারেচার হচ্ছে বয়লিং পয়েন্ট, আর এক্সটার্নাল প্রেসারটা ধর পি আছে, আর সেখান থেকে ধর এইচ টু ভেপার ফেজে গেল, আমি ভেপারাইজেশন প্রসেসটাকে কনসিডার করছি, যেটা টেম্পারেচারটা হচ্ছে পিবি, প্রেসারটা হচ্ছে তোমার পি, ধরো এরকম সিচুয়েশন হচ্ছে। এগুলো সব নর্মাল ফেজ ট্রানজিশন, বা এরকমও হতে পারে এইচ টু সলিড, টেম্পারেচারটা সাবলিমেশন টেম্পারেচার, কোনো একটা গিভেন প্রেসার আছে, সেখান থেকে সরাসরি হচ্ছে এইচ টু ধরো তোমার ভেপারে গেল, যেটা আছে সাবলিমেশন টেম্পারেচার এবং প্রেসার, এগুলো সব নর্মাল ফেজ ট্রানজিশন।
যেটা নর্মাল ফেজ ট্রানজিশন। এগুলো সব নর্মাল ফেজ ট্রানজিশন। এবারে দেখো এই যে নর্মাল ফেজ ট্রানজিশন গুলো, তাতে তোমার এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে নর্মাল ফেজ ট্রানজিশনটা রিভার্সেবল ইন নেচার। ট্রানজিশন is an equilibrium process and it is reversible in nature. তাহলে ডেল্টা এস যেটা, দেন চেঞ্জ ইন এন্ট্রপি ডিউরিং ট্রানজিশন, ডেল্টা এস ট্রানজিশন যদি তুমি বলো, সেটা তো অবশ্যই তো রিভার্সেবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার হবে। ডেল্টা এস কিউ রিভার্সেবল বাই কি হবে তো। এবারে এই যে কিউ রিভার্সেবলটা, সেটাই বেসিক্যালি তোমার এনথালপির চেঞ্জটা ডিউরিং ট্রানজিশন, আর ডিভাইডেড বাই টেম্পারেচারটা হচ্ছে ট্রানজিশনের সময় যে টেম্পারেচারের চেঞ্জ হবে, এবং সেটা করতে হবে, সেটা হচ্ছে এনট্রপির চেঞ্জটা ডিউরিং ট্রানজিশন হবে। তার মানে যখন তোমার নর্মাল ফেজ ট্রানজিশন হবে, এনথালপির চেঞ্জটাকে করসপন্ডিং ট্রানজিশন টেম্পারেচারে ভাগ করলেই তুমি জাস্ট এনট্রপি চেঞ্জ ফর দ্য ট্রানজিশন পেয়ে যাবে। যেমন ধরো ধরো তুমি যদি এইটাকে কনসিডার করো, ধরো ফর ফিউশন প্রসেস, বরফ থেকে জল হচ্ছে বা কিছু, তখন ডেল্টা এস ফিউশন, সেটা কি করবে তুমি, এনথালপি অফ ফিউশন ডিভাইডেড বাই ফ্রিজিং পয়েন্ট ফর ভেপোরাইজেশন। ডেল্টা এস ভেপোরাইজেশনটা তুমি যা লিখতে পারছে, এনথালপি অফ ভেপোরাইজেশন বাই তোমার বয়লিং পয়েন্ট অ্যান্ড সো অন। তোমার নর্মাল ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করা খুব সহজ। তুমি কি করবে না, তুমি জাস্ট ইজিলি ওটাকে মানে ওই মানে লেটেন্ট হিট যেটাকে বলা হয় আর কি, মানে ধরো ফিউশন প্রসেস করছে তো বরফ থেকে জল হচ্ছে, ভেপোরাইজেশন প্রসেস করছে হয়তো জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, তার করসপন্ডিং ওই এনথালপি অফ ভেপোরাইজেশন বা এনথালপি অফ ফিউশন, তাকে তার করসপন্ডিং যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার দিয়ে সেটা যে ভাগ করে দিলে তুমি এই ইকুইলিব্রিয়াম প্রসেসের ক্ষেত্রে তোমার এই চেঞ্জটাকে পেয়ে যেতে পারবে, তোমার এনট্রপি চেঞ্জটাকে পেয়ে যেতে পারবে। আচ্ছা এবারে দেখো এরকম সিচুয়েশন হয়, ধরো ধরো এই যে নর্মাল ফেজ ট্রানজিশন গুলো, সেগুলো কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে ঘটে, তাই তো। নর্মাল ফেজ ট্রানজিশন গুলো কিন্তু ইউজুয়ালি কনস্ট্যান্ট প্রেসারে ঘটে, ঠিক আছে, এটা তুমি মাথায় রাখবে, ইউজুয়ালি মানে এক্সটার্নাল প্রেসার বা ইত্যাদিতে তবে ঘটছে। আচ্ছা একটা জিনিস তোমার একটু বলে নিই, সেটা হচ্ছে যে তুমি ধরো ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, সেটা তুমি বলে নিই, তারপরে বাকিটা আসছি, যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, এইটা তোমার জানা আছে তো, ডিএইচ ইউটা না, ডিএইচটা হচ্ছে তোমার টিডিএস প্লাস ভিডিপি। ডিএইচটা ডিএইচটা এটা আমার অলরেডি জানা আছে, টিডিএস প্লাস ভিডিপি এটা। আচ্ছা এবারে যেহেতু ফেজ ট্রানজিশন গুলো ইউজুয়ালি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে ঘটে, তাহলে আমি যদি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে দেখি, তাহলে ভিডিপি পার্টটা জিরো হয়ে গেল। এখন ডিএসটা কত হলো দেখো, ডিএইচ বাই টি হচ্ছে, দেখো বেসিক্যালি তাই করছে। তাহলে ডেল্টা এস যদি করো তাহলে কি হবে, এটা ডেল্টা এস এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ তুমি, ডেল্টা এসটা হচ্ছে তোমার ডেল্টা এইচ বাই জাস্ট টি, তুমি লিখে ফেলতে পারছো যদি প্রসেসটা রিভার্সেবল হয়, এখানে সেই কাজটাকে বেসিক্যালি করা হয়েছে। এটা তো একটা আছে। আচ্ছা আরেক রকম করে জিনিসটা লেখা যায় যে ডেল্টা এইচ, ধরো আমি যদি মানে এক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট বলে, মানে ডেল্টা এসটাতে ডেল্টা এইচ বাই টি তুমি লিখে ফেলতে পারছো কখন না, হোয়েন টেম্পারেচার ইজ ফিক্সড বা টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, মানে যখন ভেপোরাইজেশন ঘটছে বা তোমার ফিউশন ঘটছে, তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে তার ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টটা কিন্তু ফিক্সড থাকছে, তাই তো। মানে তুমি 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যখন ধরো বরফ থেকে জল বা জল থেকে বরফ করছো,
তখন কিন্তু টেম্পারেচারটা সে 0°C ফিক্সড রেখে দিচ্ছ, বা জল থেকে যখন জলীয় বাষ্প করছো তখন টেম্পারেচারটা কিন্তু 100°C তুমি কিন্তু ফিক্সড করে রাখছো। ঠিক আছে, এই ফিক্স করে রাখছো, তাহলে টেম্পারেচারটা ফিক্স থাকলে ডেল্টা এসটা ডেল্টা এইচ বাই টি করছো। কিন্তু টেম্পারেচার যদি ভ্যারি করতো তার জন্য কি লিখতে, তখন ডিএইচটাকে তোমায় লিখতে হতো, ধরো সিপিডিটি লিখতে হতো বাই টি লিখতে হতো। তখন যে এন্ট্রপির চেঞ্জটা কিন্তু তোমাকে লিখতে হবে সিপি ডিটি বাই টি, এইটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হতো টি1 থেকে টি2 অব্দি, মানে ইন্টিগ্রাল টি1 থেকে টি2 সিপি ডিটি বাই টি। এবার সিপিটা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয় তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, নাহলে তাকে এটাই লিখতে হবে। তাহলে কনস্ট্যান্ট প্রেশার করছো কিন্তু টেম্পারেচারটা ভ্যারি করছে টি1 থেকে টি2, তখন তোমাকে এন্ট্রপিক চেঞ্জটাকে এইভাবে লিখতে হবে ইন্টিগ্রাল টি1 টু টি2 সিপি ডিটি বাই টি, বা সিপি বাই টি ইন্টু ডিটি, যা খুশি, মানে সিপি বাই এইভাবে লিখতে পারো, অথবা এটাকে তুমি এইভাবে লিখলে হয়তো ভালো, সিপি বাই টি ইন্টু ডিটি। এটা হচ্ছে তোমার সিপি বাই টি ইন্টু ডিটি। হ্যালো, শোনা যাচ্ছে তো কথা? হ্যালো, হ্যাঁ, তুমি ঢোকার চেষ্টা করতে পারো। এই যে ডেল্টা এস হচ্ছে ইন্টিগ্রাল টি1 টু টি2 সিপি বাই টি ডিটি, এইরকম ভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম হয়তো, মানে তুমি মানে এটা এটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে যে যদি তুমি ধরো এখানে একটা, তুমি যদি এখানে ধরো সিপি বাই টি কে প্লট করো ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর টি কে প্লট করলে, ধরো ধরো একটা ছবি পেলে, ধরো এরকম একটা ছবি পেলে, তাহলে এইটা যদি তোমার টি1 হয়, এইটা যদি তোমার টি2 হয়, এই যে পুরো এরিয়াটা, এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে না, বেসিক্যালি সিপি বাই টি ভার্সেস টি, সিপি বাই টি ভার্সেস টি। হ্যাঁ, তুমি মানে ধরো আমি বলছি এই এই বরাবর কিন্তু ওয়াই থাকতো, এটা বরাবর কিন্তু এক্স থাকতো, ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স কি রিপ্রেজেন্ট করে, তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করে। তার মানে যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর সিপি বাই টি প্লট করো, এক্স অ্যাক্সিস বরাবর টি প্লট করো, তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রাল সিপি বাই টি ইন্টু ডিটি, যেখানে টেম্পারেচারটা টি1 থেকে টিটি হচ্ছে, দেখো সেটাই হচ্ছে তোমার ডেল্টা এস এর সঙ্গে সমান হবে এখানে। তো গ্রাফিক্যালি তোমার এন্ট্রপি এইরকম ভাবে বের করতে পারো, সিপি বাই টি ভার্সেস টি তুমি প্লট করলে পরে তার এরিয়াটা থেকে তুমি পেয়ে যেতে পারো। আচ্ছা, অনেক সময় আবার এইরকম ভাবেও করে, আর একটা জিনিস একটু বলে নি, এটা পরীক্ষা একবার পড়েছিল, এটাকে তুমি না এইভাবে লিখতে পারো না, ইন্টিগ্রাল ধরো তোমার এই এটাকে সিপি ডি এল এন টি যদি তুমি লেখো, দেখো এখানে এখানে ডিটি বাই টি মানে কত, ডিএলএন টি, ডিএলএন টি। এইখানে তুমি ধরো লেসে তুমি মানে এখানে এইটা হচ্ছে ইনিশিয়ালটা এলএন টি ওয়ান, ফাইনালটা ধরো এলএন টি টু, যদি এইরকম ভাবে লেখো, আমি যেটা বলতে চাইছি, তুমি ধরো এটা এলএন টিটাকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করছো, ওয়াই অ্যাক্সিস বরাবর সিপিটাকে প্লট করছো, তাহলে তার যদি একটা ছবি ধরো লেসে, তো এরকম দেখতে একটা ছবি হলো ধরো, তো এইটা হচ্ছে এলএন টি ওয়ান যদি হয়, এইটা যদি এলএন টি টু হয়, তাহলে এই যে আন্ডার এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাও কিন্তু ডেল্টা এস এর একটা মেজার, যেটা হচ্ছে এলএন টি ওয়ান থেকে এলএন টি টু সিপি ডি এলএন টি। মানে গ্রাফিক্যালি তুমি ধরো সিপি বাই টি ভার্সেস টি প্লট করে সেখান থেকে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে পারো। ম্যাথামেটিক্যালি তো ঠিকই আছে, ডিএসটা হচ্ছে যখন তোমার প্রেশারটা কনস্ট্যান্ট রাখা আছে কিন্তু টেম্পারেচারটা ভেরিয়েবল, তখন ডেল্টা এসটা ইন্টিগ্রাল টি ওয়ান থেকে টি টু সিপি বাই টি ইন্টু ডিটি কিন্তু লিখতেই পারবে, সেটা তো ঠিকই আছে। ঠিক আছে, আর যে গ্রাফিক্যালি তুমি কিভাবে করছো তুমি পেয়ে গেলে। আর এই যে দুটো জায়গা দেখো, তাহলে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট প্রেসারের ডিএস হচ্ছে ডিএইচ বাই টি, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে যে কোনো ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে সেটা হয়, তখন ডেল্টা এসটা ডেল্টা এইচ বাই টি তুমি করে ফেলতে পারবে। কিন্তু যদি টেম্পারেচার ভ্যারি করে তখন তুমি ওইভাবে লিখতে পারো, সেটা তোমাকে ইন্টিগ্রেট করে লিখতে হবে এটা। আর এবারে ধরো তুমি এরকম একটা পার্টিকুলার প্রসেস কনসিডার করো, ধরো ধরো একটা পিওর সাবস্টেন্স ছিল, যে পিওর সাবস্টেন্সটা ধরো কোন একটা গিভেন টেম্পারেচার আছে, একটা পিওর সাবস্টেন্স ধরে নাও এক্স বা কিছু একটা পিওর সাবস্টেন্স তুমি নিয়েছো, সেটা প্রথমে তোমার সলিড অবস্থায় ছিল, সেইখান থেকে তুমি ফাইনালি এক্সটাকে নিয়ে যাচ্ছ গ্যাসিয়াস অবস্থায়। ধরো শুরুতে হয়তো টেম্পারেচার ছিল ধরে নাও টি ওয়ান, প্রেসারটা ছিল পি,
সেখান থেকে ফাইনাল যে গ্যাসটা তার টেম্পারেচার টি2 হয়েছে, প্রেশারটা পি হয়েছে, মানে সলিড থেকে একবার তুমি গ্যাসে যাচ্ছ। এই পার্টিকুলার প্রসেসের জন্য তোমাকে এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, অনেকগুলো স্টেপস জিনিসটাকে ভেঙে নিতে হবে। একটা হচ্ছে এক্সট্রা সলিড কন্ডিশনেই থাক, কিন্তু তাকে তুমি নিয়ে চলে যাও তার যে রেসপেক্টিভ ফ্রিজিং পয়েন্টে ওই প্রেশারটাকে কনস্ট্যান্ট দেবে। তাহলে সলিডের টেম্পারেচারটা ধরো -10 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ আছে, তার টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে ওই একই প্রেশারে ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও। তারপরে এইখানে গিয়ে একটা ফেজ ট্রানজিশন হয়ে যাবে, এক্সটা তোমার সলিড থেকে লিকুইড ফেজে যাবে, যেখানে তখনও টেম্পারেচারটা সেই ফ্রিজিং পয়েন্টের টেম্পারেচারে আছে, প্রেশারটা কি আছে, মানে 1 অ্যাটমসফিয়ার প্রেশারে যদি তুমি নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল হবে। তারপর তার টেম্পারেচারটা বাড়িয়ে তুমি সেই লিকুইড অবস্থাতেই থাকো, কিন্তু এখন টেম্পারেচার বাড়িয়ে 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 তার বয়লিং পয়েন্ট পর্যন্ত তুমি নিয়ে চলে গেলে, এটা বয়লিং পয়েন্ট পর্যন্ত নিয়ে চলে গেলে টিভি। এই জায়গা আবার একটা ফেজ ট্রানজিশন ঘটাও, ঠিক আছে? এক্সটাকে তুমি জাস্ট গ্যাস ফেজে নিয়ে যাও বা ভেপার ফেজে নিয়ে যাও, যেখানে টেম্পারেচার সেই বয়লিং পয়েন্টই রইলো, প্রেশারটা পি রইলো, এইটা। তারপরে যখন গ্যাস হয়ে গেল তখন তার টেম্পারেচারটা বাড়িয়ে টিভি থেকে টি2 পর্যন্ত চলে যায়। এই যে পুরো প্রসেসটা, এই প্রথম স্টেপে তোমার এন্ট্রপি চেঞ্জ হলো ΔH1, সেকেন্ড স্টেপে ΔH2, থার্ড স্টেপে ΔH3, ফোর্থ স্টেপে ΔH4, আর ফিফথ স্টেপে হচ্ছে ΔH5। তাহলে ওভারঅল ΔHটা সাডেনলি কি হবে? ওভারঅল ΔHটা কি হবে না, পাঁচটা স্টেপে এন্ট্রপি চেঞ্জটা হয়েছে সেই এন্ট্রপি চেঞ্জগুলোকে যোগ করতে হবে। ΔH1 প্লাস ΔH2 প্লাস ΔH3 প্লাস ΔH4 প্লাস ΔH5, এটা। আচ্ছা, এবারে দেখো এখানে যেখানে তোমার ΔH1টা দেখো, ΔH1 হচ্ছে T1 থেকে TF পর্যন্ত গেল, হ্যাঁ হ্যাঁ, সলিড থেকে সলিডেই গেছে, তো টেম্পারেচারটা T1 থেকে TF এ গেছে, প্রেশারটা কনস্ট্যান্ট আছে। তাহলে এইটাকে যদি লেখো, ইন্টিগ্রাল T1 থেকে তোমাকে TF পর্যন্ত যেতে হবে, সিপি ফর দ্য সলিড ডিভাইডেড বাই টেম্পারেচার ইন্টু ডিটি করতে হবে। এইটা হচ্ছে তোমার স্টেপ 1 এর জন্য এন্ট্রপিক চেঞ্জটা। এই দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা বেসিক্যালি কাজে লাগিয়ে, কিন্তু সিপিটা হচ্ছে সলিডের সিপি, ঠিক আছে? আর স্টেপ 2তে ΔH2টা সলিড থেকে লিকুইড গেল, এইটা। তার জন্য যদি তুমি দেখো তোমার মানে দেখো এক্ষেত্রে ফেজ ট্রানজিশন করছে, নর্মাল ফেজ ট্রানজিশন, সলিড থেকে লিকুইড হচ্ছে ফ্রিজিং পয়েন্টে। তার মানে এইটার জন্য তুমি যদি এই এনথালপি অফ ফিউশন তাকে ফ্রিজিং পয়েন্ট দিয়ে ভাগ করো, তাহলে তুমি ΔH2 পেয়ে যাবে। ΔH3টা কি হবে? আবার ওই একই রকম করে TF থেকে TB পর্যন্ত গেলে সিপি ফর দ্য লিকুইড বাই টেম্পারেচার ইন্টু ডিটি হয়ে গেল। ΔH4টা তোমার আবার ফেজ ট্রানজিশন ঘটেছে, ΔH ভেপোরাইজেশন বাই বয়লিং পয়েন্ট হলো, টিবি হলো। আর ΔH5 যখন তুমি যাচ্ছ, এটা। আর ΔH5 যখন হচ্ছে তখন আবার ইন্টিগ্রাল হচ্ছে কোথা থেকে, টিবি থেকে T2 পর্যন্ত, সিপি ফর দ্য গ্যাস বাই টেম্পারেচার ইন্টু ডিটি। তাহলে পাঁচটা স্টেপসের জন্য আলাদা আলাদা করে এন্ট্রপি ক্যালকুলেট করে নিয়েছো, ক্যালকুলেট করে তুমি যোগ করে দিচ্ছ, যোগ করে দিলেই কিন্তু তুমি ওভারঅল এন্ট্রপিটা পেয়ে যাবে, ঠিক আছে? আর ব্যাপারটা দেখো কি হচ্ছে, যে যদি তুমি এটাকে গ্রাফিক্যালি দেখো, এদিকে তুমি ধরো হ্যাঁ, আসলে ঠিক আছে, গ্রাফটা এখন আঁকছি না। গ্রাফটা আঁকতে গেলে তোমাকে কিছু কথা বলতে হবে আগে। আমি তো অ্যাবসলিউট এন্ট্রপি যখন করবো তখন থার্ড বা থার্মোডাইনামিক্স লাগবে তোমার, সেটা এক্ষুনি বলছি না। তাহলে আবার ওই মানে যখন টেম্পারেচারটা 0 কেলভিন তখন অ্যাবসলিউট এন্ট্রপিটা থাকতে হবেই কি হবে না সেই নিয়ে আবার কথাবার্তা বলতে হবে, সেটা তোমার আবার এখানে হয়ে যাবে। তার মানে দেখো, যদি নর্মালি এরকম একটা প্রসেস থাকে
যে একটা সলিড থেকে একটা ফেজ ট্রানজিশনের পরে তোমার টেম্পারেচারটা বাড়ছে, মানে সলিড থেকে সলিডেরই টেম্পারেচার বাড়ছে বা লিকুইড থেকে লিকুইডের টেম্পারেচার বাড়ছে এরকম নয়। তোমার এই যে আমি আগেরটা কি বললাম যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে T1 থেকে T2 সিপি বাই T2 ডিটি করে ফেলছে, কিন্তু এই সিপিটা সেটা কার সিপি, সলিডের না লিকুইডের না গ্যাসের? যদি তোমার এখন ফেজ ট্রানজিশন ঘটে থাকে, মানে সলিড থেকে আবার গ্যাস হলো বা সলিড থেকে আবার তোমার লিকুইড হলো, তাহলে কিন্তু এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে নিয়ে তারপর তোমাকে এই কাজটাকে করতে হবে। ঠিক আছে? তা প্রত্যেকটা স্টেপ ওই যে অতগুলো স্টেপে তুমি ভাঙবে। এবার সবসময় তো একদম এই একদম সলিড থেকে গ্যাসই করতে বললো সেরকম না, হয়তো লিকুইড থেকে গ্যাস করতে বললো বা সলিড থেকে লিকুইড করতে বললো, তার মতো করে যতগুলো স্টেপস লাগবে তোমার ততগুলো স্টেপসের জন্য আলাদা করে ভেঙে নেবে, ভেঙে নিয়ে ফাইনালি তুমি এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করবে। ঠিক আছে? আচ্ছা, এর গ্রাফটা আমি এক্ষুনি আঁকছি না, তার কারণটা হচ্ছে তার জন্য তোমার অ্যাবসলিউট এন্ট্রপি আর জিরো কেলভিন সেটাকে জানতে হবে, যেটা থার্ড ল থার্মোডাইনামিক্স থেকে তুমি পাও। পরে পিওর অ্যান্ড পারফেক্ট ক্রিস্টালাইন সলিড সেটা হচ্ছে জিরো হবে। যদি তোমার পিওর অ্যান্ড পারফেক্ট ক্রিস্টালাইন সলিড না হয় তাহলে জিরো টেম্পারেচারে মানে তোমার জিরো কেলভিন তার একটা নন জিরো এন্ট্রপি থেকে যেতে পারে, সেগুলোকে তোমাকে ইনকর্পোরেট করতে হবে, আর সেগুলো একটুখানি সমস্যা আছে, সেটা এখন কিছু বলছি না। তাহলে বুঝতে পারলে এই যে প্রসেসটা বুঝতে পেরেছো তো? এটা হয়েছে? হুম। আচ্ছা, এই কনটেক্সটে এই যে দেখো এই এনট্রপি অফ ভেপোরাইজেশন, এই যে পার্টটা ধরো, এইটা কি? এটা তো ভেপোরাইজেশন প্রসেসের জন্য, এটা হচ্ছে এনট্রপি অফ ভেপোরাইজেশন। সেটা হচ্ছে ভেপোরাইজেশন প্রসেসের জন্য এনথালপি চেঞ্জ ডিভাইডেড বাই হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট, এটা দিয়ে তোমায় করতে হবে। আর এই মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশন বের করার একটা রুল আছে যাকে বলা হয় ট্রাউটনস রুল। সেটা খালি বলে নিই। ট্রাউটনস রুল, এই ট্রাউটনস রুল দিয়ে তোমার মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশনটাকে বের করা যায়। তাহলে যেটা এই রুলটাকে এটা বলছে যে মোলার entropy of vaporization of a normal liquid which has no special kind of interaction. Molar entropy of vaporization of a normal liquid which has no special kind of interaction, এটা, and whose boiling point is not less than 150 Kelvin. অর্থাৎ বয়লিং পয়েন্টটা খুব কম হলেও হবে না, বয়লিং পয়েন্ট নট লেস দ্যান 150 Kelvin is 10.5 R, এটা, or তোমার ওই 87.3 approximately 3 কিলোজুল পার মিনিট। ঠিক আছে? তাহলে হচ্ছে মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশন অফ এ নরমাল লিকুইড যার ক্ষেত্রে কোনো স্ট্রং স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন হাইড্রোজেন বন্ডিং ইত্যাদি নেই এবং যাদের বয়লিং পয়েন্টটা 150 কেলভিনের উপরে থাকবে আর কি, তাদের ক্ষেত্রে মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশন 10.5 আর হচ্ছে বা 87.3 কিলোজুল পার মোল হচ্ছে। তাহলে এটা হচ্ছে ট্রাউটনস রুল। এইটা দিয়ে তুমি মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশনটাকে বের করতে পারবে। এমনি মোলার এনট্রপি অফ ভেপোরাইজেশন থেকে যদি তোমার এনথালপি অফ ভেপোরাইজেশন বা বয়লিং পয়েন্ট জানো, সেখান থেকে তুমি করতে পারবেই, তো পারবে। কিন্তু যদি তোমার মানে জলের ক্ষেত্রে কিন্তু এটা পারবে না, জলের ক্ষেত্রে স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন হাইড্রোজেন বন্ডিং থাকে, তার ক্ষেত্রে এটা চলবে না। কিন্তু নর্মালি কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে, টলিনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে এগুলো তোমার ঠিক ঠিক করে ওটা স্যাটিসফাইড হয় বা ওবে হয় আর এই রুলটা তোমার মনে রাখতে হবে। আচ্ছা, আরো দু একটা জিনিস যেগুলো আসলে পরে আমরা করব, মানে মানে এই সেমিস্টারেই করবো, একটু পরের দিকে করব। ধরো আইডিয়াল গ্যাস মিক্সিং হচ্ছে, তাহলে তোমার এনট্রপি চেঞ্জটা কত? চেঞ্জ ইন entropy for আইডিয়াল মিক্সিং, সেটা আইডিয়াল গ্যাস হতে পারে, তারপর আইডিয়াল সলিউশন হতে পারে। চেঞ্জ ইন এন্ট্রপি ফর আইডিয়াল মিক্সিং, আইডিয়াল সলিউশন, সেক্ষেত্রে এই ডেল্টা এস মিক্সিং প্রসেসটা, এটা ফর্মুলাটা হচ্ছে মাইনাস এন আর সামেশন ওভার আই এক্স আই এল এন এক্স আই, যেখানে
xi is the mole fraction of the ith species, where xi is the mole fraction of the ith species. মানে ith species মানে ith কম্পোনেন্ট আর কি। মানে একটা সলিউশন মানে তো অনেকে আছে বা মিক্সচার মানে তো অনেকে আছে, সেটা xi is the mole fraction of the ith component in solution. আচ্ছা দেখো, এইটা কিন্তু গ্রেটার দ্যান 0 হচ্ছে কেন না, অ্যাজ মোল ফ্র্যাকশনটা যেহেতু তোমার 0 থেকে 1 এর মধ্যে, এটা ইমপ্লাই করবে ln xi টা লেস দ্যান 0, ঠিক আছে? তাহলে আগে একটা মাইনাস সাইন ছিল বলে ওভারঅলটা গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। তো যদি এরকম হতো ফর বাইনারি সলিউশন ডেল্টা মিক্সিং কে তুমি লিখতে পারবে মাইনাস nr x1 ln x1 প্লাস x2 ln x2 এরকম। মাইনাস nr x1 ln x1 প্লাস x2 ln x2। এইগুলো এই যে ডেরিভেশনটা আমি এক্ষুনি করছি না, আমাদের না এই মানে এই সেমিস্টারের মধ্যেই যখন আমি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন করব, সেখানে কিন্তু আমার এনট্রপি মিক্সিং বের করার রাস্তা আছে আর কি। হ্যাঁ, সেটা আমরা করব মানে কয়েকটা ক্লাস পরে, আমরা ওই মানে দেখবে ওই আরো কয়েকটা ক্লাসের পরে এই জিনিসটা এই পার্টিকুলার যে ফাইনাল যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনটা ডেরিভেশন আমাদের সিলেবাসে আছে, আমরা তখন করবো। হ্যাঁ, এখন আর এটা করছি না। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমি বলি, সেটা হচ্ছে যে এনট্রপিটা না is a measure of microscopic disorder. Entropy is a measure of microscopic disorder. মানে মাইক্রোস্কোপিক মানে এরকম জাস্ট আমরা বলে এনট্রপি যে মেজার অফ ডিজঅর্ডারনেস বা র্যান্ডমনেস বা chaosness, মানে যত বেশি বিশৃঙ্খলা, যত বেশি ডিজঅর্ডারনেস, তত বেশি এনট্রপি, এটা ইউজুয়ালি বলা হয় আর কি। এর অ্যাকচুয়ালি মানেটা কি? আসলে এই মানেটা এইখানে আমরা বলে দিচ্ছি, কিন্তু এটা ঠিক এখানে বলার মতো জিনিস নয়। এটা আমাদের ফিফথ সেমিস্টার যেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আছে এবং সেখানে অ্যাবসলিউট এনট্রপির গল্প আছে। কিন্তু অনেক সময় অনেক জায়গাতে এই সেমিস্টারের মধ্যেই এই কথাটা দেখা থাকে যে দেখাও যে মানে বলো যে এনট্রপি যে মেজার মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার, এর অ্যাকচুয়ালি মানেটা কি? আচ্ছা, এর মানেটা বেসিক্যালি আসে হচ্ছে বোলজম্যানের হাইপোথিসিস থেকে। বোলজম্যান হাইপোথিসিস, বোলজম্যান হাইপোথিসিস বা বোলজম্যান ডেফিনেশন অফ এনট্রপি, যা কিছু বলবে তুমি। বোলজম্যান হাইপোথিসিস অর বোলজম্যান ডেফিনেশন অফ এনট্রপি। সেটা কি বলছে দেখো, এটা খেয়াল করো, এস ইকুয়াল টু কেবি এলএন ডব্লিউ, এই হচ্ছে এক্সপ্রেশন। অ্যাবসলিউট এনট্রপিটা হচ্ছে কেবি এলএন ডব্লিউ, যেখানে কেবিটা তো বোলজম্যান কনস্ট্যান্ট, এটা খুব সহজ ব্যাপার। আচ্ছা, ডব্লিউটাকে বলা হয়, ডব্লিউটা হচ্ছে একে বলা হয় থার্মোডাইনামিক ওয়েট। থার্মোডাইনামিক ওয়েট মানে হচ্ছে, ধরো ব্যাপারটা কিরকম যে মানে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে কোনো একটা অ্যারেঞ্জমেন্টকে তুমি কতগুলো পসিবল ওয়েতে ভাবতে পারো, এটা হচ্ছে ব্যাপার। মানে কতগুলো পসিবল ওয়েতে তুমি সেটাকে ভাবতে পারো। ধরো একটা এক্সাম্পল দিলে তুমি জিনিসটাকে বুঝতে পারো। ধরো তুমি একটা পার্টিকুলার সিস্টেম কনসিডার করছো, যেখানে না নাম্বার অফ পার্টিকেলস, ভলিউম এবং এনার্জি তুমি ফিক্স করে দিচ্ছ। এইটা একটা ম্যাক্রো স্টেট রিপ্রেজেন্ট করে, একটা ম্যাক্রো স্টেট রিপ্রেজেন্ট করে।
আচ্ছা, এবারে আমি এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যে এনার্জি লেভেলগুলো ইকুইপে, ধর প্রথমটা এনার্জি 0, তারপরে এপসাইলন, তারপর 2 এপসাইলন, তারপর 3 এপসাইলন অ্যান্ড সো অন, এইভাবে এনার্জি লেভেলসগুলো আছে, ঠিক আছে। এবারে আমি ধরো বলে দিচ্ছি ভিটাকে ফিক্স করে দিয়েছি, যেটা হচ্ছে এটা ফিক্সেস এপসাইলন, মানে কোয়ান্টাম মেকানিক্স তুমি দেখবে যে যদি এই ভলিউমটাকে ফিক্স করে দেয় তাহলে এপসাইলন ভ্যালুগুলো বা কোন লেভেলের কত এনার্জি হবে সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ধরো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এনার্জিটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 এল স্কোয়ার, তাহলে এলটা হচ্ছে বক্স লেন্থ, লেন্থে যখন তুমি ফিক্স করে দেবে প্রত্যেকটা লেভেলে কি কি এনার্জি হবে সেটা তোমার ফিক্সড হয়ে যাবে। আর ধরো নাম্বার অফ পার্টিকেলস তুমি ধরো 3টে নিয়েছো, আর টোটাল এনার্জি ধরো তুমি 3 এপসাইলন নিয়েছো। যদি তুমি নাও তাহলে দেখো পার্টিকেলগুলো বিভিন্ন রকম ভাবে তুমি সাজাতে পারো। তো তার মধ্যে একটা সাজানো হচ্ছে সার্টেনলি এরকম যে তোমার ধরো এইখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, দেখো টোটাল এনার্জি 3 এপসাইলন, আর টোটাল পার্টিকেলের সংখ্যা 3, আর টোটাল এনার্জি 3 এপসাইলন, তাই হচ্ছে 0 প্লাস 1 প্লাস 2 মিলে এটা হচ্ছে। আবার হতে পারে ধরো 0 এপসাইলন, 2 এপসাইলন, 3 এপসাইলন। ধরো এরকম আমি করলাম যে পার্টিকেলগুলো তোমার ধরো এইখানে দুটো পার্টিকেল আছে, এখানে ধরো একটা পার্টিকেল আছে, তার ক্ষেত্রে দেখো টোটাল পার্টিকেলের সংখ্যা 3, আর টোটাল এনার্জি 3 এপসাইলন। এইটা ধরো 0 এপসাইলন, 2 এপসাইলন, 3 এপসাইলন। এখন হচ্ছে ধরো তিনজনই এখানে আছে। তাহলে যদি একটা ম্যাক্রোস্টেটের মধ্যে আছো তুমি, তাহলে এটা কিন্তু 3 রকম ভাবে তুমি সাজাতে পারো, এগুলো সব কনফিগারেশন, এটাকে বলা হয় কনফিগারেশন। কনফিগারেশন মানে এই যে একটা গিভেন ম্যাক্রোস্টেটে পার্টিকেলগুলো বিভিন্ন এনার্জি লেভেলে কেমন করে সাজানো আছে আর কি, হ্যাঁ সেইগুলো এক একটা তোমার কনফিগারেশন দিচ্ছে। তাহলে এই কনফিগারেশনটা ধরে নাও তোমার এ, এই কনফিগারেশনটা ধরে নাও তোমার বি, এই কনফিগারেশনটা ধরে নাও তোমার সি। আচ্ছা, এবারে দেখো, এবারে যদি এই পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয়, let the particles are distinguishable, ধরে না পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল। তাহলে এই যে তিনটে পার্টিকেল আছে কনফিগারেশন এতে, দেখো তিনটে যে পার্টিকেল যদি এ বি সি বলো, তাহলে এইখানে এ, এখানে বি, এখানে সি থাকতে পারে, এখানে এ, এখানে সি, এখানে বি থাকতে পারে, এখানে বি, এখানে এ, এখানে সি থাকতে পারে, এখানে বি, এখানে সি, এখানে থাকতে পারে, এখানে সি, এখানে এ, এখানে বি থাকতে পারে, এখানে সি, এখানে বি, এখানে থাকতে পারে। তার মানে এই যে হলো যে এই যে কনফিগারেশন এ, তাকে তুমি 6টা পসিবল ওয়েতে সাজাতে পারলে তখন তার বলা হবে তার থার্মোডাইনামিক ওয়েট হচ্ছে 6। বি যখন কনসিডার করবে নিচে যদি এ বি থাকে উপরে সি, নিচে এসি থাকলে উপরে বি, নিচে বিসি থাকলে উপরে এ, তাহলে এই কনফিগারেশন বিটাকে তুমি করকম ভাবে সাজাতে পারছো 3 রকম ভাবে। তখন তুমি বললে এর নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে তোমার মানে থার্মোডাইনামিক ওয়েট, অথবা এখানে অনেক সময় বলা হয় নাম্বার অফ মাইক্রোস্টেট। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্রোস্টেট, তাহলে তার আন্ডারে তুমি কত রকম ভাবে সাজাতে পারছো। আর সিটা কোনো উপায় নেই, একরকম ভাবে তুমি সাজাতে পারবে, অর্থাৎ ডব্লিউ সিটা হচ্ছে 1। তার মানে ডব্লিউটা হচ্ছে কি না থার্মোডাইনামিক ওয়েট, তাহলে যার ক্ষেত্রে ডব্লিউ যত বেশি, তারপরে তার ক্ষেত্রে তত বেশি ভাবে সাজানো যাবে, ততই তার মাইক্রোস্কোপিক ডিজটা তার ততই বেশি হচ্ছে এন্ট্রপি হয়ে যাবে। এটাই লেখা হচ্ছে যে এস ইকুয়াল টু কে বি এল এন ডব্লিউ, যেখানে যে ডব্লিউর মানেটা এইটা হচ্ছে তোমার অনেক, মানে আমরা যখন থার্ড ল থার্মোডাইনামিক্স পড়বো পরের সেমিস্টারে, হ্যাঁ পরের মানে পরের বা তার পরের সেমিস্টারে, তখন দেখবে এইটা নিয়ে খুব ভালো করে কথাবার্তা বলা হচ্ছে। যাক স্যার, এখন মোটামুটি তুমি বুঝতে পারলে তো যে থার্মোডাইনামিক ওয়েট বলতে অ্যাকচুয়ালি কি বুঝছি, যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এবারে তুমি দেখবে যে তোমার বাইরে থেকে দেখে মনে হবে ঠিক আছে 3টে লেভেলে তো 3টে পার্টিকেল আছে, কিন্তু এই পার্টিকেলগুলো যদি আলাদা হয়, হ্যাঁ তাহলে হচ্ছে তুমি তোমার হয়তো ক্লাসের মধ্যে তুমি বসেছো, 3টে বেঞ্চে 3জন বসবে, কিন্তু তিনজন যেহেতু 3 রকম, হ্যাঁ 3টে আলাদা আলাদা, তা 3টে বেঞ্চে 3জন বসবে, সেটা কিন্তু তুমি 6 রকম ভাবে পেতে পারো আর কি। হ্যাঁ, যেমন এখানে আমি বলেছি আর কি 3টে বেঞ্চে 3জন আলাদা আলাদা হয়, তাহলে তুমি 6 রকম ভাবে পেতে পারো। যত বেশি রকম ভাবে তুমি সাজাতে পারবে তত বেশি বিশৃঙ্খলা। তুমি দেখবে হয়তো যদি তোমার নামে একদম অ্যালোটের একটা ফিক্সড সিট থাকতো, তুমি কি সরাসরি সেখানে বসতে, তাড়াহুড়ো না দৌড়ঝাঁপ নেই, কোনো বিশৃঙ্খলা নেই। যখনই তোমার একাধিক পসিবিলিটি এসে যাবে, তখনই কিন্তু বিশৃঙ্খলা বা র্যান্ডামনেস বা chaosনেস বা মাইক্রোস্কোপিক ডিজঅর্ডারনেস গুলো বেড়ে যাচ্ছে, তখনই তোমার এন্ট্রপিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই তো। বোঝা গেল? বুঝতে পারলে?
আচ্ছা, এবারে এই ফরে ধরো পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড, ফরে পিওর অ্যান্ড পারফেক্টলি ফরে পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাট 0 কেলভিন ডব্লিউটা জাস্ট 1 হয়, মানে একরকম ভাবেই সাজাতে পারবে তুমি। দেন এন্ট্রপিটা কত হবে না 0 হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার প্লাঙ্ক স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফর পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড তোমার এন্ট্রপিটা 0 হয়ে যাবে যখন টেম্পারেচারটা 0 কেলভিন। সেটাই তোমার প্লাঙ্ক স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে এই যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি এটা কিন্তু এখান থেকে আসছে। তাহলে আমি জাস্ট এন্ট্রপি যে মেজার অফ মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার, এই অর্ডার আমি এইটুকুই বললাম, কিন্তু এইটা আমাদের পরবর্তীকালে কিন্তু আরো অনেক ডিটেলে ডিসকাস করার কিন্তু স্কোপ আছে বা জায়গা আছে। এটা আমরা মানে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আলাদা করে সিলেবাসে আছে আর কি, তখন আমরা এই জায়গাটা ভালো করে পড়বো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো, আজকে আমি যেগুলো করলাম সেটা হচ্ছে বিভিন্ন প্রসেসে এনট্রপি বের করার যে নর্মাল ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলোকে আমি করলাম। তাহলে আমরা আজকে আর বেশি করব না, আমরা নেক্সট ক্লাসে, কালকেই তো ক্লাস আছে, আমরা কালকে যে জিনিসগুলোকে করব সেটা হচ্ছে যে তোমার মানে অনেক নিউমেরিক্যাল প্রবলেমস করব, প্রবলেমস ইনভলভিং এনট্রপি অ্যান্ড এফিসিয়েন্সি অফ ইঞ্জিন। মানে এফিসিয়েন্সি অফ ইঞ্জিন এবং এন্ট্রপি নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে। আচ্ছা, আর দুটো তিনটে জিনিস করে ফেলতে হবে, সেটা হচ্ছে যে এই যে আগের দিন আমি বলেছিলাম বলবো কিন্তু এখনো বলা হলো না, নেক্সট ক্লাসে এটা বলা হবে যে কার্নো সাইকেল, সেইখান থেকে বিভিন্ন রকমের ডায়াগ্রাম, ধরো টিএস ডায়াগ্রাম। এখন আমি আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নিলে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জ করার, এনট্রপি বের করার ফর্মুলাগুলোকে পেয়ে গেছে, সেক্ষেত্রে টিএস ডায়াগ্রাম করব, ধরো ইউএস ডায়াগ্রাম করব, এইচএস ডায়াগ্রাম করবে, এগুলো তো মূলত। এছাড়া আরো সব বিভিন্ন রকমের ডায়াগ্রাম আছে, ধরো তোমার ইউটি ডায়াগ্রাম হতে পারে, এইচটি ডায়াগ্রাম হতে পারে, এই ভেরিয়াস টাইপস অফ ডায়াগ্রামস আর কি, সেগুলোকে করার দরকার আছে। ভেরিয়াস টাইপস অফ ডায়াগ্রামকে করা এবং সেখান থেকে তোমার এক্সপ্রেশন অফ এফিসিয়েন্সি কি করে বের করতে হয়, এক্সপ্রেশন অফ এফিসিয়েন্সি পার্টিকুলার টিএস ডায়াগ্রাম থেকে আমি এইটা থেকে অন্তত এক্সপ্রেশন অফ এফিসিয়েন্সি বের করবো। আর কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস আছে, সাম মোর ইন্টারেস্টিং প্রবলেমস। মানে মোর ইন্টারেস্টিং প্রবলেমস এর মধ্যে ধরো বলা হয় দুটো দুটো আইসোথর্ম কাট করে না, তুমি জানো, দুটো অ্যাডাবেট কাট করে না, একটা আইসোথর্ম একটা অ্যাডাবেট একবার কাট করে। ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন বলতে তুমি অ্যাকচুয়ালি কি বুঝছো? হ্যাঁ, ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া তুমি ভ্যান ডল গ্যাসের ক্ষেত্রে দেখেছো আর কি, ওই যে যেটা যেখানে প্রেসারও বাড়ছে, ভলিউম বাড়ছে, সেটা আনফিজিক্যাল বলে ওটাকে জাস্ট একটা প্যারালাল টু ভি অ্যাক্সিস এরকম একটা লাইন দিকে রিপ্লেস করে দেওয়া আর কি, সেই যে জায়গাটা আর কি, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ক্যারাথেডোরি স্টেটমেন্ট অফ সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স, এইসব জিনিসপত্রগুলো আছে আর কি। কালকে আমরা এই আশা করছি এই পুরো জিনিসটাকে বলে ফেলতে পারবো, মানে হেলমুথ এনার্জি বা গ্রিস এনার্জি যাওয়ার ঠিক আগের স্টেজ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে ফেলতে পারবো বলে আমার তো মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এটা আপনি নেক্সট ক্লাসে আশা করছি পুরো জিনিসটাকে করে ফেলতে পারা যাবে। ঠিক আছে, দেখো যা বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। যে 5 নম্বর, এগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো খুব ভালো করে শিখতে হবে, কিন্তু টোটাল সাবজেক্টটাই খুব ভালো করে শিখতে হবে। থার্মোডাইনামিক্স তো শিখতেই হবে দারুণ করে, কোনো উপায় নেই। থার্মোডাইনামিক্স না জানলে তুমি কিছুই জানো না, তার মানে থার্মোডাইনামিক্স যদি তোমার একদম আন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার না হয়, তাহলে কিন্তু তুমি, আমি বলবো যে মানে তোমার খুব গন্ডগোল আছে, মানে তাহলে তোমাকে ভালো সাবজেক্ট জানো, ফিজিক্যাল কেমিস্ট্রি জানো বলে কেউ মানবে না। থার্মোডাইনামিক্স এমন একটা সাবজেক্ট, এটা একদম দারুণভাবে শিখতে হবে।
কোয়ান্টাম টোয়ান্টাম অনেক সহজ, আমি খুব ভালো করে শিখিয়ে দেবো, সেটা তোমাদের টেনশন টেনশন কিছু নেই। ও সব প্রত্যেকটা কিন্তু দুবার করে পড়ানো হবে, দুবার করে আমরা বলবো, মানে কোথাও কারো কোনো ধোঁয়াশা টোঁয়াশা থাকবে না। আর যে জিনিসগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা জিনিস মানে কোথাও কোনো ঘাটতি থাকবে না। তুমি যখন 3 বছর পরে বেরোবে তুমি দেখবে যেন মানে কি বলবো মানে মানে তোমার সাবজেক্টের প্রতি একটা ভালোবাসাও এসে যাবে, তুমি সবকিছু করতে পারলেই তো একটা ভালোবাসা এসে যাবে, মানে বাকিরা পাচ্ছে না তুমি পাচ্ছ, যা প্রবলেম দিচ্ছে সবই তোমার বেশ মানে মনে হচ্ছে যে তুমি বেশ আয়ত্তের মধ্যে আছো। লোকে যখন শক্ত শক্ত কথা বলছে কেউ হয়তো বুঝছে না, তুমি পরিষ্কারভাবে ব্যাপারটাকে বুঝতে পারছো। এই স্টেজটা চলে গেলেই তো তোমার অনেক হয়ে গেল, তাই না?